এখানে আমরা যে ডিজিজগুলোর প্যারাসাইটিক অনেক বিষয় নিয়ে আলোচনা করব, তবে ওভারঅল যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিস্টোড ইনফেকশন, নেমাটোড মানে সিস্টোড ইনফেস্টেশন, ইনফেস্টেশন উইথ দ্য নেমাটোড, ইনফেকশন উইথ প্রোটোজোয়া, এবং হচ্ছে ইনফেস্টেশন উইথ ডিফারেন্ট অ্যাক্টোপ্যারাসাইট। তো আমাদের এখানে যেহেতু পেট অ্যানিমাল আমরা বার্ডে ভাগ করেছি এবং হচ্ছে ডগ ক্যাটে ভাগ করেছি, আমি ডগ ক্যাটের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব, প্লাস বার্ডের কিছু প্যারাসিটিক ডিজিজ নিয়ে আলোচনা করব। যেমন সিস্টোড ইনফেকশনের ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলো নিয়ে যে ডিজিজগুলো, দুইটা ডিজিজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডাইপ্যালিডিয়াসিস, নাম শুনে মনে হচ্ছে যে এটা ভেরি ডিফিকাল্ট, কিন্তু প্যারাসাইটের নাম হচ্ছে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম, আপনারা জানেন। আর এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাইফাইলোবথ্রিয়াম ল্যাটাম সম্পর্কে, যেটাকে বলা হচ্ছে যে প্যারাসাইটটার নাম হচ্ছে ডিজিজটার নাম হচ্ছে ডাইফাইলোবথ্রিয়াসিস। সিমিলারলি যখন আমরা নেমাটোড নিয়ে আলোচনা করব, এখানে অ্যানকাইলোস্টোমিয়াসিস নিয়ে আলোচনা করব, স্পাইরোসার্কোসিস নিয়ে আলোচনা করব, ডাইরোফাইলিডিয়াসিস সম্পর্কে আলোচনা করব। এই তিনটা ডিজিজ আমি পিক করেছি আপনাদের সাথে ডিটেইল ডিসকাস করার জন্য। আর ডগের অনেক প্রোটোজোয়াল ডিজিজ আছে, সময় স্বল্পতার জন্য আমি সবগুলো ডিসকাস করতে পারবো না, শুধু একটা ইম্পর্টেন্ট ডিজিজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যান্টাইভিয়া হিস্টোলাইটিকা সম্পর্কে। যে ডিজিজটা হয় সেটা হচ্ছে অ্যামিবিয়াসিস। আর অ্যাক্টোপ্যারাসাইট, নানান ধরনের অ্যাক্টোপ্যারাসাইট আছে, আমরা বিশেষ করে ফ্লি ইনফেস্টেশন, লাইস ইনফেস্টেশন, টিক এবং মাইট ইনফেস্টেশন নিয়ে আলোচনা করব। সিমিলারলি বার্ডের ক্ষেত্রে আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্যারাসাইট নিয়ে আলোচনা করব, ডেভাইনিয়া ও এলিটিনা। পরবর্তীতে নেমাটোডের মধ্যে সিঙ্গামাস ট্রাকিয়া, যেটাকে গেইপওয়ার্ম বলে, আর অ্যাসকারিড, দুইটা প্যারাসাইট নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রোটোজোয়ার মধ্যে আমরা ক্যানকার অথবা ট্রাইকোমোনিয়াসিস এই ডিজিজটা নিয়ে আলোচনা করব। এখন আপনারা দেখেন যে ডগে আমাদের দেশে পেট অ্যানিমাল প্র্যাকটিস এখন অনেক পপুলারিটি পাচ্ছে। এখন আমরা যে একজন ডক্টর সব বিষয়ে পারদর্শী হবে এরকম না, আমাদের মধ্যে স্পেশালাইজেশন ডেভেলপ হচ্ছে। এখন অনেকে হচ্ছে ডগ ক্যাটের ডক্টর, অনেকে হচ্ছে লাভ বার্ডের ডক্টর, এরকম অনেকে লার্জ অ্যানিমাল প্র্যাকটিস করে অথবা ফুড অ্যানিমাল প্র্যাকটিস করে। আমাদের স্পেশালাইজেশন শুরু হয়েছে, এজন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের স্পেসিফিক নলেজ থাকা উচিত। তো ডগ ক্যাটে এরকম অনেক ধরনের প্যারাসিটিক ইনফেকশন হয়, সেগুলো আমি একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমি লিস্টগুলো শুধু এই জন্যই দেওয়া যে প্যারাসাইট অনেক মনির হোসাইন, একটু দয়া করে যদি মাইকটা অফ করেন। তো ডগেরও অনেক প্যারাসাইট আছে, যেমন আমি আজকে কিছু কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব, এটা আপনারা দেখে নিয়ে। অ্যাক্টোপ্যারাসাইট হতে পারে, এন্ডোপ্যারাসাইটের মধ্যে সিস্টোড, ট্রামাটোড, নেমাটোড এবং প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে। ক্যাটের ক্ষেত্রেও সেম অনেক ডিজিজ আছে, যেটা হচ্ছে ওভারল্যাপ, ডগেও হয় আবার ক্যাটেও হয়, যেটা আমি আজকে যে ডিজিজগুলো আলোচনা করবো মূলত ডগ এবং ক্যাটে দুইটাতেই হচ্ছে। তো এখানে অনেক সিস্টোড, ট্রামাটোড, নেমাটোড, প্রোটোজোয়াল ইনফেকশন along with different ectoparasitic infection হয়, সেটা আমি আলোচনা করব। এই যে লিস্টটা, এই লিস্টটা হচ্ছে, আমি প্রথমে লিস্ট সম্পর্কে আলোচনা করব। এটা খুবই মানে এখানে কোনো রসবোধ নেই, এখানে কোনো মজা পাবেন না, জাস্ট লিস্ট দেখবেন। পরবর্তীতে আমি যখন ডিজিজ আলোচনা করব, আশা করি লেকচারটা ইন্টারেস্টিং মনে হবে। আর যেমন সিস্টোড, ডগ এবং ক্যাটের কি কি সিস্টোড হতে পারে। ডগ এবং ক্যাটের এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের সিস্টোড হতে পারে। এই সিস্টোড ইনফেকশনের ক্ষেত্রে ডগ যখন ফাইনাল হোস্ট হিসেবে কাজ করে, তখন তাদের তেমন কোনো সাইন সিমটম, স্পেসিফিক কোনো সাইন সিমটম দেখা যায় না। তবে প্যারাসাইটটা যেহেতু ইন্টেস্টাইনে হার্বার হচ্ছে, সেজন্য এখানে প্যারাসাইট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর্থাৎ মাল নিউট্রিশনে ভুগবে, আর আরো কিছু নন স্পেসিফিক সাইন দেখা দিবে। তো তার মধ্যে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সাইন এবং ডিজিজের সিভিয়ারিটি বেশি হয়। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি বলি যে ইকানোকক্কাস গ্রানুলোসাস, এটা ডগ ক্যাটের একটা প্যারাসাইট, খুবই ছোট একটা প্যারাসাইট, ইন্টেস্টাইনে নেকেড আইতে দেখা যাবে না, ফিউ মিলিমিটার, 3 to 4 মিলিমিটার হতে পারে। কিন্তু এটা হচ্ছে লাইভ স্টক, ক্যাটেল, শিপ, গোট এবং ইনক্লুডিং ম্যান, এটা খুবই হার্মফুল, কারণ লিভারের মধ্যে, লাংস এর মধ্যে বড় বড় সিস্ট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেটেড সিস্ট।
এরকম ডগে কিন্তু তেমন কোনো ক্ষতি করে না। তো সিস্টোডের মধ্যে আমি দুইটা সিস্টোড নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা হচ্ছে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম, যেটা ডাইপ্যালিডিয়াসিস ডিজিজ করে, আর আরেকটা হচ্ছে ডাইফ্যালোবোথ্রিয়াম ল্যাটাম, এটা হচ্ছে ডাইফ্যালোবোথ্রিওসিস, ডিজিজের নামটা হচ্ছে ডাইফ্যালোবোথ্রিওসিস। এর পরবর্তীতে এখানে আরেকটা লিস্ট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ট্রেমাটোড। অনেক ধরনের ট্রেমাটোড আছে যেগুলো হচ্ছে ডগ এবং ক্যাটকে ইনফেস্ট করে। তো এখানে আমি ফেসিওলা হেপাটিকা, ফেসিওলা জাইগেন্টিকা ইনক্লুড করেছি, কারণ এই প্যারাসাইটটা হচ্ছে ওয়াইড হোস্ট রেঞ্জ। ডগ এবং ক্যাটেও এই প্যারাসাইটিক ইনফেকশনটা হতে পারে, তবে নরমালি হয় না, হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেমাটোড দিয়ে ডগ ক্যাট ইনফেস্টেড হতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিস্তরকিস টেনোইকুলিস অথবা অফিস্তরকিস সাইনেন্সিস, যেটাকে বলা হচ্ছে চাইনিজ লিভার ফ্লু। এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা জেনে নিতে পারেন। এখানে লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য অ্যাকোয়াটিক স্নেল হোস্ট যেরকম জড়িত, সাথে সাথে ফিশও এখানে ইনক্লুডেড। আর আরেকটা ইম্পর্টেন্ট প্যারাসাইট যেটাকে বলা হচ্ছে প্যারাগোনিমাস ওয়েস্টারমানি, এটা হচ্ছে লাংসে ইনফেক্ট করবে। এটাকে অনেক সময় বলা হয়ে থাকে যে ওরিয়েন্টাল লাং ফ্লু, অর্থাৎ সাউথ এশিয়ান রিজিয়নে এটার প্রিভ্যালেন্স ভেরি হাই। আমাদের বাংলাদেশেও এটা থাকতে পারে। এখানেও দুইটা ইন্টারমিডিয়েট হোস্ট, একটা হচ্ছে স্নেল আর একটা হচ্ছে ক্রেফিশ। ক্রেফিশটা হচ্ছে অনেকটা বাগদা চিংড়ির মতো অথবা লবস্টারের মতো। এরপরে নেমাটোডের লিস্টটা অনেক লম্বা, এখানে বিভিন্ন ধরনের নেমাটোড দিয়ে ডগ ক্যাট ইনফেস্ট হতে পারে। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা অথবা অ্যানসাইলোস্টোমা ক্যানাইনাম, অ্যানসাইলোস্টোমা টিউবিফর্মি, এটা ডগ ক্যাটে হতে পারে। এবং এটার সাথে সাথে আরো একটা প্যারাসাইট দিয়ে ডগ ইনফেস্ট হতে পারে, সেটা হচ্ছে টক্সোকারা ক্যাটি, টক্সোকারা ক্যানিস এবং হচ্ছে টক্সোস্কারিস লিওনিনা। নেমাটোডের মধ্যে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরো একটা প্যারাসাইট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্পাইরোসার্কা লুপি, যেটা ইসোফেজিয়াল গ্র্যানিউলোমা তৈরি করে এবং এটা ভেরি ইন্টারেস্টিং। আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সাথে সাথে অ্যানকাইলোস্টোমা ক্যানাইনাম নিয়েও বিস্তারিত আলোচনা করব। নেমাটোডের মধ্যে আইওয়াম থাকতে পারে। তারপরে আরো একটা প্যারাসাইট নিয়ে আমরা আলোচনা করব, আরো দুইটা প্যারাসাইট নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ডায়োফিলারিয়া ইমিটিস, যেটাকে বলা হচ্ছে ক্যানাইন হার্টওয়ার্ম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যে যারা সরকারি কর্মকর্তা, তাদের কাছে অনেক সময় ডগ নিয়ে আসে যে আমি বিদেশ যেতে চাচ্ছি, আমার ডগে কোনো প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা, পার্টিকুলারলি ডায়োফিলারিয়া ইমিটিস আছে কিনা, এটার একটা সার্টিফিকেট দেন। তো এটা সার্টিফিকেশনের জন্য এই প্যারাসাইট সম্পর্কে আপনাকে অবশ্যই জানা লাগবে যে কি কি টেস্ট করবেন বা কিভাবে ইজিয়েস্ট ওয়েতে আপনি এই বিষয়টা সর্ট আউট করতে পারেন। আর আরো একটা ইম্পর্টেন্ট প্যারাসাইট হচ্ছে আমরা ট্রাইচুরিস পড়েছি, আসলে এটার উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোনো স্পেসিফিক উচ্চারণ নেই, তবে গ্লোবালি এটাকে ট্রিকিউরিস বলে, ট্রিকিউরিস ভালপিস। এটাও ডগ ক্যাটের জন্য গুরুত্বপূর্ণ, তবে আমরা আলোচনা করব হচ্ছে ডায়োফিলারিয়া ইমিটিস। প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে প্রোটোজোয়াল যে প্যারাসাইটগুলো দিয়ে ডগ ক্যাট ইনফেস্ট হয় তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টাহিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া, তারপর হচ্ছে লিশমেনিয়া এটা একটা জেনেটিক প্যারাসাইট। ডগ ক্যাট এই প্যারাসাইটটা হারবার করে, রিজার্ভার হিসেবে কাজ করে, এবং ডগ ক্যাটেও পার্টিকুলারলি ডগে বিভিন্ন ধরনের সাইন সিমটম শো করে। টক্সোপ্লাজমা গন্ডি অথবা গন্ডিয়াই যেটাই বলেন, এটাও আর একটা গুরুত্বপূর্ণ প্যারাসাইট। এটা সম্পর্কে আমি আলোচনা করব না, কারণ গত লেকচারে আমি দেখেছি যে ডালিম স্যার এটা এই বিষয়ে এটা ক্লিনিক্যাল সাইন এবং এটা সম্পর্কে আলোচনা করেছে। আরো দুইটা ব্লাড প্যারাসাইট, বেবিশিয়া ক্যানিস অথবা বেবিশিয়া জিপসনি, এটা সম্পর্কে আপনারা জেনে নেবেন। বাবা ক্লাস নিচ্ছি তো, তুমি একটু যাও, হ্যাঁ যাও। বেবিশিয়া জিপসনি এটা সম্পর্কে জেনে নেবেন। সময় স্বল্পতার জন্য আমি হয়তো আলোচনা করতে পারবো না এবং আমি স্লাইডও তৈরি করিনি। আচ্ছা, তাহলে সিস্টোড ইনফেস্টেশনের মধ্যে আমি দুইটা প্যারাসাইট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম আর একটা হচ্ছে ডাইফ্যালোবোথ্রিয়াম ল্যাটাম। তো প্রথম যেই প্যারাসাইটটা সেটা হচ্ছে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম। এটার যদি ফাইনাল হোস্ট আমরা বলে থাকি, এটা হচ্ছে ডগ, ক্যাট, অন্যান্য ক্যানিড এটা দিয়ে আক্রান্ত হতে পারে, ইনক্লুডিং ম্যান। এটা জেনেটিক একটা প্যারাসাইট
এবং আপনারা জানেন যে প্রত্যেকটা সিস্টোড স্মল ইন্টেস্টাইনে থাকে, কারণ তারা সেখান থেকে রেডিমেড ফুড অ্যাবজর্ব করতে পারে। আর ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে হচ্ছে ফ্লি, যেহেতু আপনারা এখানে ডক্টর আছেন, হয়তো স্টুডেন্টও থাকতে পারে। ফ্লি কি এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আপনারা এন্টোমোলজিতে পড়েছেন ফ্লি এবং প্লাউজ সম্পর্কে। আর এটা যে মেটাসিস্টোড এটাকে বলা হচ্ছে সিস্টিসার্কয়েড। মেটাসিস্টোড নরমালি পাওয়া যায় হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্টে, এবং ইম্যাচিওর প্যারাসাইটটাকে আমরা বলে থাকি হচ্ছে মেটাসিস্টোড। আর যে ফ্লি এবং লাউস গুলা এই লাইফ সাইকেল কমপ্লিশনে হেল্প করবে, এটা এখানে দেওয়া আছে টেনোসেফালিস ক্যানিস, টেনোসেফালিস ফেলিস। দরজাটা লাগান। এবং হচ্ছে লাউসের মধ্যে ট্রাইকোডাক্টিস ক্যানিস, হেটারোডক্টাস স্কিনিজার। অর্থাৎ জাস্ট এটা মনে রাখেন যে ফ্লি এবং লাউস হচ্ছে এটা লাইফ সাইকেল কমপ্লিট করতে সহায়তা করবে। এগুলো হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমরা আন্ডারগ্রেডে পড়িয়ে থাকি। অ্যাজ এ ডক্টর আপনার এগুলো সম্পর্কে কোনো ধারণা লাগবে না, শুধুমাত্র মনে রাখতে হবে যে এই প্যারাসাইটটা হচ্ছে 100 সেন্টিমিটার ইন লেন্থ অথবা 1 মিটার। তার মানে লম্বা একটা প্যারাসাইট যেটা স্মল ইন্টেস্টাইনে থাকবে, সেখান থেকে হোস্টের নিউট্রিশন সে আপটেক করবে, এটা একটু মনে রাখতে হবে। আর এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ডাবল পোর টেপওয়ার্ম। এটাও হয়তো আপনাদের মনে রাখার দরকার নাই, কেউ যদি কোনোদিন রিসার্চের কাজে বাইরে যান বা এটা নিয়ে গবেষণা করেন, তখন হয়তো এটা ডাবল পোর কেন বলা হয়। আমরা জানি যে সিস্টোডের ফার্টিলাইজেশনের জন্য অথবা জেনেটিক ম্যাটেরিয়ালটা এক্সচেঞ্জ করার জন্য জেনিটাল পোর থাকে। তো জেনিটাল পোর দুই পাশেই থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডাবল পোর টেপওয়ার্ম। এবং জেনিটাল যে অর্গান, প্রতিটা অর্গানে 2 সেট করে জেনিটাল অর্গান থাকে এবং 2টা করে জেনিটাল পোর থাকে। জেনিটাল পোর দিয়ে কিন্তু এগ রিলিজ হয় না, এটা অনেকের ভুল ধারণা থাকতে পারে যে জেনিটাল পোর দিয়ে মনে হয় এগ রিলিজ হয়, এটা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশনের জন্য। আর লাইফ সাইকেল যদি আমরা বলি, লাইফ সাইকেল, আমি আমার স্ক্রিনটা একটু ঠিক করে নেই। লাইফ সাইকেলে অলরেডি বলেছি যে ডগ এবং ক্যাট হচ্ছে ফাইনাল হোস্ট হিসেবে কাজ করবে। এদের অ্যাডাল্ট প্যারাসাইটটা থাকবে ইন্টেস্টাইনে, থেকে গ্র্যাভিড প্রোগ্লোটিড গুলো যখন রিলিজ হবে সেটা ডিসইন্টিগ্রেটেড হয়ে পেরিনিয়াল রিজিয়নে থাকবে, সেখান থেকে গ্রাউন্ডও আসতে পারে, ডিসইন্টিগ্রেটেড হয়ে আলটিমেটলি সেখান থেকে এগটা রিলিজ হবে। তো এখানে আসলে গ্র্যাভিড প্রোগ্লোটিডের মধ্যে এগও পাওয়া যেতে পারে, অথবা এগ গুলো একটা ক্যাপসুলের মধ্যে একটা কাভারিংস দিয়ে ঢাকা থাকে, যেটাকে আমরা বলি যে এগ পকেটস অথবা এগ ক্যাপসুল। এই সবগুলোর মধ্যে এক একটা এগ ক্যাপসুলে প্রায় 15 থেকে 20টা করে এগ থাকে। পরবর্তীতে ডগের যে অ্যাক্টোপ্যারাসাইট, পার্টিকুলারলি ফ্লি এবং লাইস, এটা যদি ইনটেক করে তাদের বডিতে কি ডেভেলপ করবে, মেটাসিস্টোরটা ডেভেলপ করবে। এবং ডগ যখন গ্রুমিং করার সময় লাইস অথবা ফ্লি যখন ইনটেক করে অ্যাক্সিডেন্টালি অথবা যেভাবেই হোক, তখন এই মেটাসিস্টোরটা ইন্টেস্টাইনে চলে যাবে, সেখানে গিয়ে সে আস্তে আস্তে ম্যাচিওর প্যারাসাইটে ডেভেলপ করবে এবং লাইফ সাইকেল কমপ্লিট করতে অ্যারাউন্ড 1 মাসের মতো সময় লাগবে। আর এটার প্যাথোজেনেসিসটা ভেরি ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিসটা হচ্ছে অ্যাডাল্ট প্যারাসাইটটা আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে থাকবে, সেখান থেকে এই অ্যাডাল্ট প্যারাসাইট গুলা যে গ্র্যাভিড প্রোগ্লোটিড গুলা আপনারা জানেন যে একটা সিস্টোডের মধ্যে তাদের স্কলেক্স থাকে, বডি পার্টের মধ্যে স্কলেক্স থাকে, নেক থাকে, নেকের পরে ম্যাচিওর সেগমেন্ট এবং গ্র্যাভিড সেগমেন্ট। মানে গ্র্যাভিড সেগমেন্ট গুলা শেষের দিকে থাকবে এবং এগুলাই ডিসইন্টিগ্রেটেড হবে হয়ে এগুলা ফিসিসের মাধ্যমে অথবা পেরিনিয়াল রিজিয়নে ক্রলিং করে চলে আসবে। যখনই পেরিনিয়াল রিজিয়নে ক্রলিং করে চলে আসবে, সেখানে যে সেন্সেশনটা হবে, সেই সেন্সেশন থেকে গেট রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য ডগ যেটা করবে, ডগ সেখানে কামড়াবে, গ্রুমিং করার চেষ্টা করবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যানাল রিজিয়নে ইনজুরি হবে, সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, ইনজুরি হবে এবং টেইলের যে হেড আছে হেডটাকে কামড়ানোর চেষ্টা করবে এবং এতে করে টেইল রিজিয়নে দেখা যাচ্ছে যে চুলগুলা পড়ে যাবে। এবং অনেক সময় এটাকে বলা হচ্ছে যে rat tail appearance। rat tail appearance এই জন্য rat tail এর মধ্যে কোনো হেয়ার থাকে না, it is hairless।
তো ডগের পেরিনিয়াল রিজিয়ন ইনক্লুডিং হাইন্ড রিজিয়নটা দেখা যাচ্ছে যে এরকম অ্যালোপেশিয়া অথবা এখান থেকে চুল পড়ে যাচ্ছে। এখানে একটা ভিডিও আপনারা দেখেন যে একটা গ্র্যাভিড সেগমেন্ট কিভাবে ক্রলিং করে বের হচ্ছে। আপনারা কি সাদ্দাম দেখতে পাচ্ছ? একটা গ্র্যাভিড সেগমেন্ট ক্রলিং করে সে বেরিয়ে আসার চেষ্টা করতেছে। এই ক্রলিং সেন্সেশন থেকেই কিন্তু ডগ তার টেইল, হেড অথবা পেরিনিয়াল রিজিয়নকে বাইট করার চেষ্টা করবে। এই বাইটের কারণে একসময় দেখা যাবে যে এটা এত বেশি ইরিটেটিং মনে হবে, ডগ একটা ক্যারেক্টারিস্টিক সাইন শো করে যেটাকে বলা হচ্ছে ড্র্যাগিং অফ অ্যানাস। সে ফ্লোরের মধ্যে হোক, ঘাসের মধ্যে হোক অথবা কোনো হার্ড সারফেসের মধ্যে অ্যানাসটাকে ড্র্যাগ করার চেষ্টা করবে। আর ফলশ্রুতিতে সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, হেয়ার লস হতে পারে ইত্যাদি। এখন ডাইপ্যালিডিয়াসিস, যে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম দিয়ে যে ডিজিজটা হয়, সেখানে অ্যানিমেলে নর্মালি এটা খুব বেশি হার্মফুল না, তবে হেভি ইনফেস্টেশনের ক্ষেত্রে পাপিজ যারা আছে তাদের ক্ষেত্রে কিছু অ্যাবডোমিনাল সাইন সিমটম দেখা যায়, যেমন কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, পট বেলির অ্যাপিয়ারেন্স হতে পারে। এটা ডালিম স্যার এর আগে ক্লাসে দেখিয়েছিল যে পট বেলির অ্যাপিয়ারেন্সটা কিরকম, প্যারাসাইটের কারণে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড মনে হবে, এবং অ্যাবডোমিনাল পেইন থাকবে, সাথে সাথে আনথ্রিফটিনেস। আনথ্রিফটিনেস মানে হচ্ছে আপনি ডগকে তার যতটুকু খাবার প্রাপ্য, যতটুকু রেশন দরকার, যতটুকু খাবার দরকার ততটুকুই দিচ্ছেন, কিন্তু সেই পরিমাণে তার গ্রোথটা হচ্ছে না। তার যতটুকু মাসল বিল্ড আপ করার কথা অথবা যতটুকু গ্রোথ হওয়ার কথা সে ততটুকু হচ্ছে না, এটাকে বলা হচ্ছে আনথ্রিফটিনেস। আর এখানে ক্যারেক্টারিস্টিক যে সাইন দেখা যায় সেটাকে বলা হচ্ছে ড্র্যাগিং অফ ওয়ান অ্যানাস, এবং পেরিনিয়াল রিজিয়ন থেকে হেয়ার লসও হতে পারে। এটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, যেটা আমি সাইনগুলো এখানে আর ডিসকাস করলাম না। এটাকে যদি আমি ডায়াগনোসিস করতে চাই, ক্লিনিক্যাল হিস্ট্রি, আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রেই ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে থাকি। ক্লিনিক্যাল সাইনগুলো আমি অলরেডি আলোচনা করেছি। যদি ডগ ডেফিকেট করে আপনি কি দেখবেন? ডগ ডেফিকেট করলে অনেক সময় দেখা যেতে পারে যে ডগের যে ফিসিসটা আছে সেই ফিসিসের মধ্যে গ্র্যাভিড সেগমেন্ট গুলা ক্রলিং করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা সাদ্দাম? এখানে হোয়াইটিশ গ্র্যাভিড সেগমেন্টের মধ্যে প্রোগ্লটিড গুলা ক্রলিং করছে। এই ধরনের সাইন সিমটম দেখা যেতে পারে। অথবা পেরিনিয়াল রিজিয়নটা যদি আপনারা চেক করেন তাহলে সেখানে গ্র্যাভিড সেগমেন্ট গুলা লেগে থাকতে পারে, এটা দেখতে পারেন। আর ল্যাবরেটরি এক্সামিনেশনের সময় আপনারা যখন অ্যানিমেল হাউস ভিজিট করবেন, ওনার সাথে তো কথা বলবেন, সাথে সাথে যদি ফিসিস থাকে আপনারা ফিসিসের দিকেও নজর দিবেন যে এখানে গ্র্যাভিড প্রোগ্লটিড গুলো পাওয়া যাচ্ছে কিনা, এবং অন্যান্য ডিজিজের সাথে ডিফারেন্সিয়াল করার জন্য এটা কালার, কনসিস্টেন্সি, মিউকাস বা ব্লাড ইত্যাদি আছে কিনা সেগুলো আপনারা দেখবেন। আর কপ্লোস্কোপি যখন আমরা করে থাকি, কপ্লোস্কোপি করলে এখানে আমরা পেরিনিয়াল রিজিয়ন থেকে যদি ফিসিস আমরা এক্সামিন করতে পারি, অথবা পেরিনিয়াল রিজিয়নে যদি গ্র্যাভিড সেগমেন্ট থাকে সেটাকে আমরা একটু ভেঙে এটার সাথে একটু ওয়াটার অ্যাড করে আন্ডার মাইক্রোস্কোপ আমরা যদি দেখি, আমরা এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাবো, এই ক্যাপসুল আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস। সাদ্দাম শোনা যাচ্ছে? এনিওয়ে, এরপরে যে ডিজিজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, ডাইফাইলোবথ্রিয়াম ল্যাটাম। তো এটার হোস্ট হচ্ছে, এটাকে ব্রড টেপওয়ার্ম বলে, অথবা ফিশ টেপওয়ার্ম বলে, অথবা লার্জেস্ট টেপওয়ার্ম অফ হিউম্যান। কারণ হচ্ছে প্যারাসাইটটা হচ্ছে 10 মিটার পর্যন্ত নরমালি হয়, ইভেন আপ টু 25 মিটার পর্যন্ত হতে পারে, মানে বিশাল লম্বা একটা মানুষ। 5 ফিটওয়ালা এরকম 5 জন মানুষের মতো, প্রায় 25 মিটার পর্যন্ত হতে পারে। আর ফাইনাল হোস্ট, যেহেতু ডগ ক্যাটের ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি, সুতরাং ডগ, ক্যাট, ম্যান, পার্টিকুলারলি ফিশ ইটিং যে ম্যামালস আছে তাদের এই প্যারাসিটিক কন্ডিশনটা হয়। লোকেশন অ্যাজ ইউজুয়াল স্মল ইন্টেস্টাইনে থাকবে। এটার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। এটা ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে। ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে কপিপট কাস্ট্রেশন, যেটাকে আমরা বলে থাকি সাইক্লপস। এই সাইক্লপসটা হচ্ছে সাইক্লপসের মধ্যে প্রোসার্কয়েড ডেভেলপ করবে, আর প্লেরোসার্কয়েড ডেভেলপ করবে হচ্ছে ইয়ের মধ্যে, ফিশের মধ্যে।
আগেই বলেছি এটা অনেক লম্বা একটা প্যারাসাইট, 10 থেকে 12 সেন্টিমিটার, 12 মিটার, নট সেন্টিমিটার, মিটার, এবং আপ টু 20 থেকে 25 মিটার পর্যন্ত হয়ে থাকে। বিশাল একটা প্যারাসাইট। আর গ্রসলি যদি আপনারা দেখেন, এখানে কালো রঙের একটা জিপার লাইক একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে। এটা হচ্ছে ইউটেরাসটা সেগমেন্টের মাঝখান বরাবর অবস্থান করে এবং এগ গুলা মাঝখান বরাবর অবস্থান করে। সাথে সাথে এটা যে জেনিটাল পোর্ট, এটাও মিড ভেন্ট্রালি ওপেন করে, এই জন্য এটার জিপার লাইক একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে। আর এটার ক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট প্যারাসাইট। এটার ক্ষেত্রে কোনো স্পলেক্স থাকবে না। এটার ক্ষেত্রে হোস্টের ইন্টেস্টাইনের সাথে লেগে থাকার জন্য একটা মাসকুলার কোল থাকে, মাসকুলার কোল দিয়ে হোস্টের ইন্টেস্টাইনের সাথে এটা লেগে থাকবে। লাইফ সাইকেল আমরা যদি বলি, লাইফ সাইকেল ভেরি প্রিটি ইজি। ডগ, ক্যাট, ম্যান যে স্পাইনাল ফোর্স থাকবে সেটার পিসি দিয়ে গ্যাভিট সেগমেন্ট গুলো আসবে, গ্যাভিট সেগমেন্ট হয়ে সেখান থেকে এগ আসবে। এখন এগটা পানির সংস্পর্শে আসা লাগবে। পানির সংস্পর্শে যখন আসবে, এগটা হ্যাচড আউট হয়ে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হচ্ছে কোরাসিডিয়াম। কোরাসিডিয়ামটা কি, সরি, এখানে এগের মধ্যে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হচ্ছে এমব্রায়োফোর। এই এমব্রায়োফোরটা হচ্ছে সিলিয়েটেড। আমরা ক্লাস 7, 8 বা 9-এ আগে আমরা পড়েছি বীজের বিস্তরণ। অর্থাৎ যেমন আপনারা যদি তুলার বীজের কথা চিন্তা করেন, এই তুলার বীজের চারপাশে কিন্তু আঁশ থাকে, ফাইবার থাকে। ফাইবারের কারণে এটা বাতাসে ভেসে বেড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে। সিমিলারলি এই এগের ক্ষেত্রে এমব্রায়োফোরটা যখন সিলিয়েটেড হয়, এটা পানির মধ্যে ভেসে থাকতে পারে। এটাও অর্থাৎ গ্রাউন্ডে চলে যায় না, এটা পানির মধ্যে ভেসে থাকে। তখন কি করে, এটার যে ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট সাইক্লপস এসে এটাকে এনগাল্ভ করে, সাইক্লপসের ভিতরে প্রোসার্কয়েড ডেভেলপ করে। পরবর্তীতে সাইক্লপসকে কোনো যদি ফিশ ইনটেক করে, ফিশের ভিতরে প্রোসার্কয়েড থেকে ক্লিরোসার্কয়েড ডেভেলপ করবে। এই ছোট মাছটাকে, যেটার ভেতরে মাসলের মধ্যে ক্লিরোসার্কয়েডটা আছে, এটাকে যদি অন্য আরেকটা ফিশ ইনটেক করে, তার ভেতরেও কিন্তু সেম ক্লিরোসার্কয়েডটাই থেকে যাবে। পরবর্তীতে ফিশের মাসল খেয়ে ম্যান অথবা অন্য ডগ, ক্যাট যারা আছে তাদের ক্ষেত্রে এই প্যারাসাইটিক ডিজিজটা হতে পারে। তো ডগের ক্ষেত্রে অনেক সময় আমরা কিচেন ওয়েস্ট, যেটাকে আমরা বলি সুইল, এই সুইলটা অনেক সময় প্রোভাইড করি, যেটার মধ্যে বিভিন্ন ধরনের কাট অফ অথবা লেফট ওভার, ফিশের লেফট ওভার বা কিচেনের লেফট ওভার গুলা থাকে, আমরা ডগ ক্যাটকে অনেক সময় অফার করি। আর কেউ যদি সরাসরি ফিশ অফার করে, তার ভেতরে যদি কোনো অ্যানসিস্টেড প্লিরোসার্কয়েড থাকে, সেখান থেকে এই প্যারাসাইটটা হতে পারে। এই প্যারাসাইটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, এটা যখন হেভি ইনফেকশন হয়, এখানে ইন্টারমিটেন্ট ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এটা হবে। সাথে সাথে যেটার জন্য এই প্যারাসাইটটা জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে এটা ভিটামিন বি12 আপটেক করে এবং এটার কারণে ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি হয়। ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি হওয়ার কারণে যে কন্ডিশনটা হয় সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা পার্নিসিয়াস টাইপ অ্যানিমিয়া হয়। আমার পিচি একটু ডিস্টার্ব করতেছে, একটু হোল্ড করেন। এই সাথী, ওকে একটু রাখো। তাহলে এটা আমরা যে জন্য পড়ছি সেটা হচ্ছে এটা অ্যানিমিয়া তৈরি করবে এবং কিছু কিছু লিটারেচারে দেখা গেছে সেটা হচ্ছে এই প্যারাসাইটটা 10 to 50 টাইমস হায়ার ভিটামিন বি12 ইনটেক করতে পারে। আর আরো একটা ব্যাপার হচ্ছে এই প্যারাসাইটটা অনেক বড়, প্রায় 25 মিটার পর্যন্ত বড় হতে পারে। সুতরাং যেহেতু তার লার্জ বডি, সেই লার্জ বডি দিয়ে হোস্টের ইন্টেস্টাইন থেকে প্রচুর পরিমাণে রেডিমেড ফুড ইনটেক করে থাকে। আর ডায়াগনোসিস করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ক্লিনিক্যাল এবং স্পেসিফিক কোনো ক্লিনিক্যাল সাইন নাই। অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া অনেক কারণেই হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দিতে হবে। সাথে সাথে এখানে যে ল্যাবরেটরি এক্সামিনেশন করতে হবে, পিসিস এক্সামিন করলে যেটা পাবেন হচ্ছে
এরকম গোল্ডেন ব্রাউন কালারের এগ দেখা যাবে এবং এখানে অপারকুলাম থাকবে। তো এরকম অপারকুলাম ওয়ালা অনেক ধরনের এগ আছে, সেগুলোর সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আপনাদেরকে যেতে হবে। সরি ফর ইন্টারাপশন, মানে আমার পিচ্চি খুব দুষ্টামি করতেছে, সে বাবা কি করে দেখবে, সেজন্য চলে আসে বারবার। তাহলে এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হবে এবং সাথে সাথে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আপনাদেরকে ফিসিস এক্সামিন করতে হবে। ফিসিস এক্সামিন করলে গোল্ডেন ব্রাউন অপারকুলেটেড ওভাল শেপ এগ পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে আলোচনা করব, প্যারাসাইটিক ডিজিজ, যেটাকে বলা হচ্ছে অ্যানকাইলোস্টোমিয়াসিস। এবং এখানে তিনটা প্যারাসাইট খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানকাইলোস্টোমা ক্যানাইনাম এবং হচ্ছে অ্যানকাইলোস্টোমা টিউবিফর্মি। তো অ্যানকাইলোস্টোমা টিউবিফর্মিটা হচ্ছে মূলত ক্যাটের জন্য, আর অ্যানকাইলোস্টোমা ক্যানাইনাম হচ্ছে ডগ, ফক্স, উল, বিভিন্ন ধরনের কার্নিভোরের হতে পারে। এবং এই প্যারাসাইটটা স্মল ইন্টেস্টাইনে থাকবে এবং এটা বিস্তৃতি কসমোপলিটন, দ্যাট ইজ সারা বিশ্বে এদেরকে পাওয়া যাবে। এই প্যারাসাইটের যে মরফোলজিক্যাল ফিচারগুলো আমি এখানে তুলে ধরেছি, কোনো দরকার নাই আপনাদের মনে রাখার, শুধুমাত্র কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই প্যারাসাইটের সাইজটা কত, সাইজটা হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার। এবং এই প্যারাসাইটটাকে অনেক সময় বলা যায় হুকওয়ার্ম। তাহলে হুকওয়ার্ম কেন বলা হচ্ছে? এটার হুক লাইক পশ্চারের মতো। আমরা যদি বর্ষির কথা চিন্তা করি, বর্ষির মানে বর্ষিটা যেরকম ব্যান্ড, আর হুকওয়ার্মের অ্যান্টিরিয়র পোর্শনটা হচ্ছে একটু ব্যান্ড। যে বাক্কাল ক্যাপসুল যেটা আছে, মাউথ পোর্শনটা একটু ব্যান্ড, যার কারণে হুক লাইক স্ট্রাকচার, যার কারণে এটাকে হুকওয়ার্ম বলে। শুধু মনে রাখেন যে এটা 1 থেকে 2 সেন্টিমিটার হতে পারে। এবং তবে এসকারিড যে ওয়ার্মগুলো আছে, টক্সোকারা ক্যানিস অথবা টক্সোকারা ক্যাটি, তাদের চেয়ে ছোট। ঠিক আছে, টক্সোকারা ক্যানিস এগুলা 8 to 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এটা হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই প্যারাসাইটের যে ওরাল ক্যাভিটি আছে, যেটাকে আমরা বাক্কাল ক্যাপসুল বলি, এই বাক্কাল ক্যাপসুলটাতে টিথ থাকবে। শুধু এটাই মনে রাখেন, অ্যানসাইলোস্টোমা ক্যানাইনাম, এটাতে টিথ থাকবে। কয় জোড়া, এগুলা কোনো কিছু মনে রাখার দরকার নাই। আর এই প্যারাসাইটটা নর্মালি হোয়াইটিশ কালার, কিন্তু যখন তারা ব্লাড সাক করে তখন এদের কালারটা রেড হয়ে যেতে পারে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে, আপনি যে ফ্রেশ স্পেসিমেন দেখছেন নাকি কোনো স্টোরড স্পেসিমেন দেখছেন, সেটার উপর ডিপেন্ড করে এটার কালারটা নির্ধারিত হবে। এটার লাইফ সাইকেল মোটামুটি যত ধরনের রুট অফ ট্রান্সমিশন অথবা রুট অফ মুড অফ ট্রান্সমিশন সব ধরনের হতে পারে। আপনারা যদি এই জিনিসটা না বুঝেন তাহলে প্যাথোজেনেসিস বুঝবেন না। এবং যেহেতু প্যারাসাইটিক ডিজিজ অল্প কয়েকটা ডিজিজ নিয়ে এখানে ডিল করা হচ্ছে, সুতরাং আমার মনে হয় এটা আপনাদের অবশ্যই জানা দরকার। প্রথমে আমি বলে রাখি যে এটার রুট অফ ট্রান্সমিশন গুলা কিভাবে হতে পারে। রুট অফ ইনফেকশন হতে পারে পার ওরাল, অথবা পার কিউটেনিয়াস, অথবা হতে পারে ট্রান্সপ্লাসেন্টাল, অথবা হতে পারে ট্রান্সমেমারি, অথবা প্যারাটিনিক হোস্টের মধ্যে দিয়েও এই প্যারাসাইটটা হোস্টের ভেতরে ঢুকতে পারে। এখন পার ওরাল যদি এই প্যারাসাইটটা ইনফেস্ট করে তাহলে কি হবে? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই। অ্যাডাল্ট প্যারাসাইটটা থাকবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, আপনারা জানেন 1 থেকে 2 সেন্টিমিটার। এখানে ফিমেল প্যারাসাইটটা এগলে করবে, এগলে করলে সেটা ফিসিস দিয়ে বেরিয়ে আসবে। এবং সেখানে ফিসিস দিয়ে যখন বেরিয়ে আসে একটা হ্যাস্ট আউট হবে, হ্যাস্ট আউট হয়ে সেখানে L1, দ্যাট ইজ লার্ভাল স্টেজ 1, লার্ভাল স্টেজ 2, লার্ভাল স্টেজ 3 এ পর্যন্ত থাকবে। এবং L3টা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। আপনাদেরকে মনে রাখতে হবে যে L3টা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, দ্যাট ইজ L3টা ইনটেক করে ফাইনাল
হবে হবে। L3টা যদি কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে পার ওরালি যদি সে ইনটেক করে তাহলে কি হবে, এটা ইন্টেস্টাইনে চলে যাবে, বাকি মোল্টিং গুলা দ্যাট ইজ L3 থেকে L4 L5 এবং ম্যাচিওর প্যারাসাইটে রূপান্তরিত হয়ে যাবে। লাইফ সাইকেল খুবই সোজা, দ্যাট ইজ পার ওরাল ইনফেকশন হলো, L3টা ইন্টেস্টাইনে যাবে, অ্যাডাল্ট প্যারাসাইটে রূপান্তরিত হবে। আর কোনো কারণে যদি পারকিউটেনিয়াস রুটে ইনফেকশন হয় তাহলে L3টা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে আসবে। এখানে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে আসবে, লাংসে এসে একটা মোল্টিং হবে, অর্থাৎ L3 থেকে L4 হবে। পরবর্তীতে যখন অ্যানিমাল কফ টাফ করবে এবং সেটা যখন সোয়ালো করবে সেটা ইন্টেস্টাইনে আসবে, ইন্টেস্টাইনে এসে বাকি মোল্টিং গুলা হবে। আমি আবার বলছি, যদি পারকিউটেনিয়াস রুটে ইনফেকশন হয় ব্লাড স্ট্রিমের মাধ্যমে লাংসে চলে আসবে, লাংসে এসে একটা মোল্টিং হবে দ্যাট ইজ L4 হবে, পরবর্তীতে L4টা কাফটা হয়ে ইন্টেস্টাইনে আসবে, বাকি মোল্টিং অ্যাডাল্ট প্যারাসাইটে রূপান্তরিত হবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, যখন এসে ব্লাড স্ট্রিমে যাবে তখন সেখান থেকে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সে ট্রান্সপ্লাসেন্টালি চলে আসতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল রুটে ইনফেকশন করতে পারে, দ্যাট ইজ ফিটাসে সে আসবে, এসে এখানে ইনফেকশনটা করতে পারে, এটা একটা। দুই নাম্বার হচ্ছে যখনই সে ব্লাড স্ট্রিমের মাধ্যমে ঢুকবে সে কি করবে, মাসলে এসে লজমেন্ট হবে, মাসলে এসে সে অ্যানসিস্টেড অবস্থায় সেখানে থেকে যাবে, স্কেলেটাল মাসলের মধ্যে ডরমেন্ট অবস্থায় থেকে যাবে। যখনই ওই পার্টিকুলার বীজ প্রেগনেন্ট হবে এবং প্রেগনেন্টের লেটার স্টেজ দ্যাট ইজ 3 উইকস বিফোর পাস্টুরেশন অথবা ওয়েলপিং, এই লার্ভাগুলা ডরমেন্ট লার্ভাগুলা কি করবে, অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে মেমারি গ্ল্যান্ডে চলে আসবে। আর মিল্কের মাধ্যমে যখন পাপস গুলা দুধ খাবে, মিল্ক খাবে, সাকিং করবে, আলটিমেটলি সেখানে L3 স্টেজটা কোথায় চলে যাচ্ছে, পাপসের মধ্যে চলে যাচ্ছে, পাপিজের মধ্যে। তাহলে পাপিজ কিভাবে আক্রান্ত হচ্ছে, পাপিজটা হচ্ছে সে সাকলিং এর মাধ্যমে আক্রান্ত হচ্ছে এবং তার ভেতরে চলে যাচ্ছে L3টা। যখনই L3 যাচ্ছে দ্যাট ইজ সরাসরি ইন্টেস্টাইনে যাচ্ছে, ইন্টেস্টাইনে গিয়ে ম্যাচিওর প্যারাসাইটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যখন ওরাল রুটে ইনফেকশন হয় তখন কিন্তু সরাসরি ইন্টেস্টাইনে চলে আসে, সেটা আমরা জানি। আবার ওরাল মিউকোসা দিয়েও কিন্তু ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকতে পারে, ওরাল মিউকোসা দিয়েও ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকতে পারে। তাহলে আমরা যদি সাম আপ করি, একটা হচ্ছে ওরাল রুটে ইনফেকশন হতে পারে, সরাসরি ইন্টেস্টাইনে যাবে, অ্যাডাল্ট প্যারাসাইটে রূপান্তরিত হবে। পারকিউটেনিয়াস রুটে যদি হয় সেটা লাংসে যাবে, লাংস থেকে কাফটা হয়ে ইন্টেস্টাইনে আসবে, বাকি ম্যাচিওর প্যারাসাইটে রূপান্তরিত হবে। এবং ব্লাড স্ট্রিমে যাওয়ার কারণে ট্রান্সপ্লাসেন্টাল রুটে ইনফেকশন হতে পারে, অথবা সেখান থেকে ট্রান্সমেমারি রুটে পাপসের জন্য সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করতে পারে। তাহলে লাইফ সাইকেল আমি আর রিপিট করছি না, এটা সিম্পল। এনভায়রনমেন্টে আসবে, L3টা ডেভেলপ করবে, সরাসরি L3 খেয়ে ডগটা ইনফেক্টেড হবে। আর পাপস গুলা হচ্ছে ওই যে মাসল থেকে ডরমেন্ট লার্ভাগুলা যখন মেমারি গ্ল্যান্ডে আসবে 3 উইকস বিফোর পাস্টুরেশন, তখন তারা L3 সরাসরি মিল্কের মাধ্যমে খেয়ে ইনফেক্টেড হবে। আর প্যারাটেনিক হোস্টের মাধ্যমে ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে L3টা এখানে থাকবে। ডগ যদি র্যাটকে খায় সেক্ষেত্রে L3টা আলটিমেটলি ইন্টেস্টাইনে যাবে, বাকিটা ম্যাচিওর প্যারাসাইটে রূপান্তরিত হবে। আর এটা মানুষের জন্য জুনোটিক একটা প্যারাসাইট। L3টা যদি মানুষের বডিতে পারকিউটেনিয়াস রুটে ইনফেকশন করে সেক্ষেত্রে ক্রিপিং ইরাপশন হতে পারে, এটা আরেকটা স্টোরি। এখন আসলে হচ্ছে প্যাথোজেনেসিস। আপনারা যদি লাইফ সাইকেল মনে করে থাকেন, লাইফ সাইকেলটা বুঝতে পারেন, তাহলে প্যাথোজেনেসিসটা বুঝতে পারবেন। আমরা জানি যে এটা কোথায় কোথায় থাকবে। একটা হচ্ছে পার ওরাল, অর্থাৎ মাউথের মাধ্যমে L3টা খেয়ে ইনফেক্টেড হচ্ছে। তো যদি অ্যাডাল্ট প্যারাসাইটটা যখন মিউকোস, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা বাক্কাল ক্যাপসুলের মধ্যে হচ্ছে, অর্থাৎ ওরাল ক্যাভিটিতে টিথ থাকবে। এই টিথ দিয়ে সে ইন্টেস্টাইনাল যে মিউকোসা আছে সেই মিউকোসাটা আমরা, এখানে আমরা যদি
ফিগার দেখেন ফাইটিং ইন্টেস্টাইনের মিউকোসার মধ্যে, আর এই ফিগারটাতে দেখা যাচ্ছে হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে অনেক ইম্যাচিওর ফুফোয়াম এখানে পড়ে আছে। এখন অ্যাডাল্ট প্যারাসাইটটা হচ্ছে ইন্টেস্টাইনে, যেহেতু তাদের বাক্কাল ক্যাপসুলটা বড়, টিথ থাকবে, এরা মিউকোসাটাকে ফিড করবে। মিউকোসা যখন খায় এটাকে আমরা বলি হচ্ছে প্লাগ ফিডার। সাথে সাথে এই প্যারাসাইটের আরেকটা নেচার হচ্ছে এরা ভিগোরাস ব্লাড সাকার। কতটুকু ব্লাড সাক করতে পারে একটা প্যারাসাইট পার ডে? এখানে লেখা আছে হচ্ছে 0.001 থেকে 0.09। অন অ্যান অ্যাভারেজ আমরা যদি হিসাব করি 0.1 ml ব্লাড পার ডে পার প্যারাসাইট খেতে পারে। এখন আপনি 1000 প্যারাসাইট বা 2000 প্যারাসাইট বা 3000 প্যারাসাইট যদি একটা ডগ হারবার করে, তাদের ডেইলি ব্লাড লস অনেক। এবং এই ব্লাড লস যখন হয় তখন কি হয়? এক হচ্ছে মিউকোসাল লেয়ারটাকে সে আপটেক করতেছে, সেখান থেকে সে হিমোরেজ করতেছে, কিন্তু এই হিমোরেজটা কখনো বন্ধ হয় না। বন্ধ হয় না কারণ এনসাইলোস্টোমা ক্যানাইনাম সে এক ধরনের কেমিক্যাল সিক্রেট করে, যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট সিক্রেট করে, যেটাকে বলা হচ্ছে এনসাইলোস্টোমা ক্যানাইনাম অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিন XA। এটা যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট, ইন্টেস্টাইন থেকে ক্রমান্বয়ে ব্লাড লিকেজ হতে থাকে, লিকেজ হতে থাকে, লিকেজ হতে থাকে। এই লিকেজ হতে হতে দেখা যাচ্ছে যে এনিমিয়া হয়ে যাচ্ছে। এখন ব্লাড যখন লিকেজ হয় সেখানে শুধু ব্লাড সেল লস হয় না, ব্লাডের মধ্যে যে প্রোটিন গুলো আছে যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথমিন, এই যে ব্লাড প্রোটিন যেগুলো আছে সেই প্রোটিন গুলো লস হয় এবং এটা আলটিমেটলি হাইপোপ্রোটিনিমিয়া তৈরি করে। এখন এনিমিয়া অ্যাডাল্ট এনিমেলেও হতে পারে, এনিমিয়া পাপসেও হতে পারে। বিপজ্জনক হচ্ছে যখন পাপসের মধ্যে অ্যাডাল্ট এনিমিয়া হয় তখন, কারণ হচ্ছে পাপ্পিজের বোন গুলা ওরকম ওয়েল ডেভেলপ না। যখনই এনিমিয়া হয় বডি কি করে? ইলেকট্রোপয়েসিস করার চেষ্টা করে, কম্পেনসেট করার চেষ্টা করে। কিন্তু নিউবর্ন বেবির গুলার ক্ষেত্রে তাদের বোন ম্যারোটা ওয়েল ডেভেলপ না, তাদের ইলেকট্রোপয়েসিসটা এভাবে ঠিকভাবে হতে পারে না, অথবা হলেও এক্সজর্শন হয়ে যায় এবং সেক্ষেত্রে কম্পেনসেট না করার কারণে, তীব্র এনিমিয়ার কারণে, সিভিয়ার এনিমিয়ার কারণে পাপস গুলা 10 থেকে 20 দিনের মধ্যেই মারা যেতে পারে। আর অ্যাডাল্ট এনিমেলে যদি এনিমিয়া হয় সেখানে কম্পেনসেট করার সুযোগ থাকে, সেখানে ডিজিজের সিভিয়ারিটিটা কম থাকে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন ইন্টেস্টাইনে থাকে সে প্লাগ ফিড করতেছে প্লাস হচ্ছে ব্লাড সাক করতেছে, এটার কারণে কি হচ্ছে? ইন্টেস্টাইনের মিউকোসা গুলো ড্যামেজ হচ্ছে। আমি এখানে ফিগার দেখিয়েছি। এই যেখানে ড্যামেজ ইন্টেস্টাইনাল মিউকোসা আছে সেটা কিন্তু রুট অফ এন্ট্রি ফর আদার ব্যাকটেরিয়া দেখে, দ্যাট ইজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সাথে সাথে এখানে ডায়রিয়াটাও হতে পারে এবং টারি কালার ডায়রিয়া, কারণ হচ্ছে ব্লাড সেল গুলো আসছে, লিকেজ হচ্ছে, সেগুলা ভেঙে আলটিমেটলি এটাই কি বলে, এনিওয়ে এখানে টারি কালার ফিসিস পাওয়া যাবে। যদি পারকুটিনিয়াস রুট অফ ইনফেকশনে দ্যাট ইজ স্কিন দিয়ে যদি ঢুকে, তাহলে কি হবে? স্কিন দিয়ে ঢুকলে আমরা জানি যে সে লাংসে যেতে পারে, লাংসে গিয়ে হিমোরেজিক নিউমোনাইটিস তৈরি করবে এবং লাংসের মধ্যে বিভিন্ন ধরনের সেখানে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হতে পারে। যখন এটা হিল হয়ে যাবে সেই জায়গাটা কনসলিডেটেড হয়ে যেতে পারে। আর যখন স্কিন দিয়ে ঢুকবে সেখানে একটা আলসারেশন তৈরি হবে। কোন স্কিন গুলা দিয়ে ঢুকবে? নিশ্চয়ই অ্যাবডোমিনাল স্কিন দিয়ে ঢুকবে না, সেটার প্রবাবিলিটি খুব কম। স্কিন হলো ফুড প্যাড যেটা আছে, ফুড প্যাড দিয়ে ঢুকবে, কারণ এটা অলওয়েজ গ্রাউন্ডের টাচে থাকে। তো সেখানে যদি একজিমার মতো অথবা আলসারেশন হয়ে যায়, ডগটা কি করবে? সেখানে ইচিং হবে, সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হবে এবং ফুড স্ট্যাম্পিং, অর্থাৎ পা একবার রাখবে তুলে ফেলবে, রাখবে তুলে ফেলবে, এই ধরনের ফুড স্ট্যাম্পিং সিমটম শো করতে পারে এবং এটা অনেক সময় লেমনেসেরও কারণ হতে পারে। আচ্ছা, এনিওয়ে আমি এগুলো বলে ফেলছি যে স্কিন ইনফেকশন হলে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিভিয়ারিটি অফ ইনফেকশন ডিপেন্ড করবে হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনফেকশন, দ্যাট ইজ কি পরিমাণ অ্যাডাল্ট প্যারাসাইট ইন্টেস্টাইনে আছে, হোস্টের বয়স কিরকম, নিউট্রিশনাল স্ট্যাটাস কিরকম, তাদের বডিতে আয়রন রিজার্ভ কিরকম এবং ইমিউনিটি কিরকম, সবকিছুর উপরেই ডিপেন্ড করবে। তো ক্লিনিক্যাল সাইন গুলো এখন আপনারা বুঝবেন যে এখানে ওয়েট লস হতে পারে অথবা আন্ডার ওয়েট হতে পারে। পেল গামস, আপনারা যদি
দামগুলা অবজার্ভ করেন, যেহেতু দামটা একবারে সাদা ফ্যাকাশ হয়ে উইকনেস হবে, অ্যানিমিয়া হবে যেটা আমরা বলছি, এবং ডায়রিয়া হতে পারে, পুয়ার অ্যাপিটাইট, পুয়ার বডি পোর্ট, ইচি পজ যেটাকে ফুড স্ট্যাম্পিং আমরা বলেছি, এবং যেহেতু এটা লাংস হতে পারে নিউমোনিক সাইনও হতে পারে, এবং পাপস গুলা যদি অ্যানিমিয়াটাকে কম্পেনসেট না করতে পারে আলটিমেটলি সেগুলা 10 থেকে 20 দিনের মধ্যে মারা যেতে পারে। এটা ডায়াগনোসিসটা আমরা জানি যে ক্লিনিক্যাল সাইন গুলো আপনাদের খেয়াল করতে হবে। সাথে সাথে যদি কনফার্মেটরি ডায়াগনোসিস করতে চাই সেক্ষেত্রে ফিসিস এক্সামিন করতে হবে। ফিসিস এক্সামিন করলে এই ধরনের এগ পাওয়া যাবে। আমি একটা লিস্ট দিয়ে দিব যে ডগ ক্যাটে কি কি ধরনের প্যারাসাইট ইনফেস্ট হতে পারে এবং তাদের এগ গুলা দেখতে কিরকম মর্ফোলজিক্যালি আপনারা আপনাদের অফিসে বা ওয়ার্কিং স্টেশনে ঝুলিয়ে রাখতে পারেন এবং এটা ভালো কাজে দিবে। আর এটা প্রিভেনশনের ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট। এনসাইলোস্টোমা ক্যানাইনাম এবং হচ্ছে টক্সোকারা ক্যানিস এই দুইটা প্যারাসাইট ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়। আবার এনসাইলোস্টোমা ক্যানাইনাম, এনসাইলোস্টোমা ক্যানাইনাম, টক্সোকারা ক্যানিস, টক্সোকারা ক্যাটি এগুলো হচ্ছে ক্রস মেমারি ট্রান্সমিশন হয়। তাহলে এই ডগটাকে কিভাবে ট্রিটমেন্ট করলে তার যে পাপস গুলো আছে পাপস গুলাতে ট্রান্সমিশন হবে না, অর্থাৎ এই প্যারাসাইট দিয়ে আক্রান্ত হবে না। তো এক্ষেত্রে অ্যাকর্ডিং টু লিটারেচার যেটা বলা আছে সেটা হচ্ছে প্রেগনেন্ট যে বিচ গুলো আছে সেগুলাকে অ্যাটলিস্ট ডিউরিং প্রেগনেন্সি অ্যাটলিস্ট একবার তাদেরকে ডিওয়ার্ম করতে হবে। তো ডিওয়ার্মিংটা সাধারণত করা হয়, ডগ ক্যাটের ডিওয়ার্মিং শিডিউল আপনারা জানেন। প্রেগনেন্ট বিচে সাধারণত ডিওয়ার্মিংটা করা হয় 3 weeks বিফোর পাস্চুরেশন। 3 weeks বিফোর পাস্চুরেশন, দ্যাট ইজ যদি ডগের জেস্টেশন পিরিয়ড 62 দ্যাট ইজ 62 or 63 ডেজ হয়, 3 weeks যদি এখান থেকে আসেন তাহলে 41-42তম দিনে একটা ডোজ দিতে হবে। সাথে সাথে যখনই পাস্চুরেশন হয়ে যাওয়ার পরে যে পাপস গুলা যেহেতু ট্রান্সমেমারি রুটে তারা ইনফেকশন পাচ্ছে 1 থেকে 2 weeks এর মধ্যে তাদেরকে একটা ডোজ দিতে হবে এবং আবার 2 weeks ইন্টারভ্যালে আরেকটা ডোজ দিতে হবে। যদিও কিছু কিছু লিটারেচারে বলা আছে যে ডগ ক্যাটকে 2 weeks, 4 weeks, 6 weeks এভাবে 3 মাস পর্যন্ত ডিওয়ার্মিং করতে হবে, পরবর্তীতে এভরি 3 months ডিওয়ার্মিং করতে হবে। তাহলে এখানে টেক হোম মেসেজটা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি 3 weeks বিফোর পাস্চুরেশন একটা ডিওয়ার্ম করতে হবে যাতে করে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যায়। আর নিউবর্নকে সেভ করার জন্য এই প্যারাসাইটিক ইনফেকশন থেকে 1 to 2 weeks এর মধ্যে একটা দিতে হবে এবং 2 weeks ইন্টারভ্যালে একটা প্যারাসাইটিক যাদের অ্যান্টিবায়োটিক্স তাদেরকে দিতে হবে। সাদ্দাম, স্যার বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তবে আমি একটু মাঝখান দিয়ে একটু ইয়ে করি। আমি অনেক দ্রুত কথা বলছি কারণ কত সময়টা দেখুন স্যার, অ্যানসাইলোস্টোমা ক্যানাইনামের ক্ষেত্রে যেটা আমি আমার ভেটেরিনারিদের জন্য বলতেছি, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা ব্লিডিং হয়, পায়খানার সাথে তাদের যে রক্ত যায় বা এরকম হয়, আমরা অ্যাসিড দেওয়ার চেষ্টা করি বা হিমোভিট দিই। আসলে এগুলাতে কিন্তু কাজ করে না। আমরা অনেকে বলে যে ডাক্তার সাহেব এগুলা দিচ্ছি বাট আমার ব্লাড বন্ধ হচ্ছে না বা কাজ করতেছে না, অ্যানিমিয়া ইয়ে হচ্ছে না। কারণ হলো যে এইটা যে ওই যে অ্যান্টিকোয়াগুলেন্ট তারা রিলিজ করে, তো এই জন্য ব্লাডটা কোয়াগুলেট হতে চায় না, এই জন্য ট্রাসিড দিয়েও খুব একটা কাজ হয় না এবং হিমোভিট দিয়েও যে ইমপ্রুভ করবো ওইটা অনেক সময় কাজে হয় না। এই জন্য একমাত্র ওয়ে অফ দ্য মানে এই অ্যানসাইলোস্টোমা ক্যানাইন থেকে বাঁচার জন্য ওই হলো এই যে ডিওয়ার্মিং করা। তার যেটা বললেন যে 42-43 দিনে একবার দিব, এরপর আফটার পাস্চুরেশনের অথবা 10 থেকে 15 দিন বয়স যখন হয় তখন একবার দিব, এরপরে প্রতি 2 সপ্তাহ পর পরে কিন্তু আমাদের একটা শিডিউল আছে, আমরা একটা স্যার বলবে শেষের দিকে ওইভাবে দিব আর কি। স্যার আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আরো একটা মজার প্যারাসাইট যেটাকে বলা হচ্ছে স্পাইরোসার্কা লুপি। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্যারাসাইট, আমি শিওর সবাই এনজয় করবে। স্পাইরোসার্কা লুপি এটার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে এবং এটা বোঝা যাচ্ছে যে এটা কয়েল একটা ভাব এরকম একটা বোঝা যাচ্ছে, উইন্ডিং অথবা কয়েল। এখানে যে লার্ভাল স্টেজটা এটা একটু মানে কয়েল করে আছে আর কি। স্পাইরোসার্কা লুপি এটা ইসোফেজিয়াল গ্র্যানুলোমা করে
খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাসাইট এবং অন্যান্য। এটার অ্যাডাল্ট প্যারাসাইটটা কোথায় থাকে এটা জানতে হবে। যেহেতু ইসোফেজিয়াল গ্র্যানুলোমা বলছি, তার মানে ইসোফেগাসের মধ্যে থাকবে হচ্ছে, ইসোফেজিয়াল ওয়ালে থাকবে হচ্ছে অ্যাডাল্ট প্যারাসাইটটা, আর লার্ভাটা থাকবে হচ্ছে অ্যাওটা। এখন আমি যদি বলি এরকম একটা ডিজিজের নাম বলেন, উইদাউট শোয়িং এনি ক্লিনিক্যাল সাইন, হঠাৎ করে ডগটা মারা গেছে, এটা অনেক ডিজিজের ক্ষেত্রেও হতে পারে। এই এরকম একটা প্যারাসাইটিক ডিজিজ হতে পারে। এটা কোনো কারণে যদি অ্যাওর্টাটা ব্রাস্ট আউট হয়, এবং কিভাবে হতে পারে সেটা আমি দেখাবো আমার লেকচারে। অ্যাওর্টাটা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে যদি লিকেজ শুরু হয়, আলটিমেটলি ডগটা মারা যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাসাইট। ইসোফেজিয়াল ওয়ালে থাকবে হচ্ছে অ্যাডাল্টটা, আর অ্যাওর্টার মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে থাকবে অ্যাওর্টা এবং ইটস ব্রাঞ্চেস, এটা থাকবে হচ্ছে ইম্যাচিউর স্টেজগুলো। এখানে লাইফ সাইকেল দেখতে কমপ্লিকেটেড মনে হচ্ছে, ভিজি স্লাইড মনে হচ্ছে, আমি একটু ক্ল্যারিফাই করি। এই প্যারাসাইটের ক্ষেত্রে কি মনে রাখবেন? এই প্যারাসাইটের ক্ষেত্রে মনে রাখবেন যে এই প্যারাসাইটটা হচ্ছে 8 সেন্টিমিটার, সবসময় কয়েল করে থাকবে, যে জায়গায় থাকবে সেই জায়গায় কয়েল করে থাকবে। ইসোফেজিয়াল গ্র্যানুলোমার মধ্যে সে কয়েল আকারে থাকবে, পিঙ্ক কালার। এবং যে ইসোফেজিয়াল গ্র্যানুলোমাটা হয়, এটাকে বলা হচ্ছে গলফ বল সাইজ, অ্যারাউন্ড 4 to 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এবং পিঙ্ক কালার ওয়ার্ম। এটা সবসময় কয়েল অবস্থায় থাকবে, আর কোনো কিছু জানার দরকার নেই, 8 সেন্টিমিটার। আচ্ছা, ডগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন, তাহলে আমি বলছি এই প্যারাসাইটটা থাকবে হচ্ছে ইসোফেজিয়াল ওয়ালে, গ্র্যানুলোমার মধ্যে। আচ্ছা, এখন যদি ইসোফেজিয়াল ওয়ালের মধ্যে যদি গ্র্যানুলোমা তৈরি করে থাকে, সে এগ রিলিজ করবে কিভাবে? তাহলে কন্ডিশনটা হচ্ছে, এখানে যদি ফাইন কানেক্টিং একটা টিউব থাকে, সেই টিউবের মাধ্যমে এগুলা কোথায় আসবে? ইসোফেগাসের লুমেনে আসবে। সেখান থেকে সেটা যদি সলো করে, ইন্টেস্টাইনের মাধ্যমে ফিসি দিয়ে বের হয়ে যেতে পারে, অথবা তার যদি ক্লিনিক্যাল সাইন হয়, বমিশন যদি হয়, বমিশনের মাধ্যমেও এগুলা এনভায়রনমেন্টে আসতে পারে। আমরা ধরে নিলাম এটা ইদার বমিশন অথবা ইন্টেস্টাইনের মাধ্যমে, দ্যাট ইজ ইন্টেস্টাইনে আসবে, আসার পরে ফিসিস দিয়ে এগুলা আসবে। যখনই ফিসিস দিয়ে আসবে, এটার ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ভিটাল, কফ্রোফ্যাগাস বিটল, আমরা গুবরে পোকা বলে থাকি, অথবা ডাং বিটল বলে থাকি। এই ডাং বিটল যখন একটা খাবে, তার ভিতরে L3টা ডেভেলপ করবে, তার মানে L3টা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। পরবর্তীতে এই ডাং বিটলটাকে যদি এই চিকেন, র্যাট অথবা যে কোনো ধরনের র্যাপটাইল, ফ্রগ, এরা যদি খায়, এদের বডিতেও সেম L3 স্টেজটা অ্যানসিস্টেড অবস্থায় থাকবে। এদেরকে বলা হচ্ছে প্যারাটিনিক হোস্ট, আর এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এখন এই ডগটা যদি র্যাট খেয়ে ইনফেক্টেড হয়, অথবা কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে যদি বিটল খেয়ে ইনফেক্টেড হয়, তখন এটা কি হবে? সরাসরি L3টা চলে যাবে হচ্ছে স্টোমাকে যাওয়ার পরে এ কি করবে? স্টোমাকের ওয়ালটা পেনিট্রেট করবে। পেনিট্রেট করে, আমরা জানি যে গ্যাস্ট্রিক আর্টারি অথবা সিলিয়াক আর্টারি আছে, এবং এদের ব্রাঞ্চ আছে। সিলিয়াক আর্টারির মাধ্যমে সে চলে যাবে কোথায়? অ্যাওর্টার মধ্যে চলে যাবে। এই অ্যাওর্টার মধ্যে সে 3 থেকে 4 মাস সেখানে অবস্থান করবে, এবং অ্যাওর্টার মধ্যে একটা মোল্টিং হবে। মোল্টিং মানে পরে স্টেজে যাবে, ঢুকছে L3, এরপরে চলে যাবে হচ্ছে L4 অবস্থায় সে এখানে ঘোরাফেরা করলো, 4 মাসের মতো থাকলো, 3 থেকে 4 মাস থাকলো। পরবর্তীতে দেখেন যে অ্যাডজাসেন্ট যে ইসোফেগাস আছে, অ্যাডজাসেন্ট ইসোফেগাস যখন ইন টাচে থাকবে, অ্যাডজাসেন্ট ইসোফেগাসের মধ্যে সে মাইগ্রেট করে ইসোফেগাসের যে ওয়াল আছে, সেই ওয়ালকে পেনিট্রেট করবে। সেখানে একটা গ্র্যানুলোমাটাস রিয়াকশন তৈরি হবে। সেই রিয়াকশন তৈরি হবে, একটা গ্র্যানুলোমার মতো ফর্ম তৈরি হবে, এবং সেখানের মধ্যেই বাকি মোল্ডিং হয়ে অ্যাডাল্ট প্যারাসাইটটা সেখানে থেকে যাবে, এবং বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সাইন সিমটম শো করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তাহলে আমরা জানি যে লার্ভাল স্টেজটা কোথায় থাকে? লার্ভাল স্টেজটা অ্যাওর্টাতে থাকবে, L3 এবং L4 স্টেজটা, এটা মনে রাখতে হবে। আর অ্যাডাল্টটা কোথায় থাকতেছে? অ্যাডাল্টটা থাকতেছে হচ্ছে ইসোফেজিয়াল গ্র্যানুলোমার মধ্যে। আচ্ছা, যখন সে অ্যাওর্টাতে থাকে অথবা অ্যাওর্টার ব্রাঞ্চের মধ্যে থাকে, তখন কি হয়? অ্যাওর্টার ইনফ্লামেশনটাকে বলা হচ্ছে অ্যাওর্টাইটিস, আবার এটাকে অনেক সময় বলা হচ্ছে এন্ডার্টারাইটিস। এন্ডার্টারাইটিসটা কি? এন্ডার্টারাইটিসটা হচ্ছে, আমরা জানি যে কোনো ব্লাড ভেসেলের
লেয়ার থাকে ইনফ্লামেশন হয়, সেটাকে বলা হচ্ছে এন্ডার্টারাইটিস। আচ্ছা, যখনই এখানে আর্টারাইটিস হবে, ইনফ্লামেটরি সেল আসবে, সেখানে নেক্রোসিস হবে, আলটিমেটলি সেই জায়গাটা হিলিং হবে। হিলিং হওয়াটাকে সেটাকে আমরা কি বলবো, আর্টারিয়াল ওয়াল যখন থিকেনিং হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে স্টিনোসিস। এবং সাথে সাথে যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে, এখান থেকে যে ডেব্রি গুলো আছে এই ডেব্রি গুলা থ্রম্বা হিসেবে কাজ করবে এবং বডির বিভিন্ন জায়গায় গিয়ে লজমেন্ট হবে। আচ্ছা, যখনই আর্টারিয়াল ওয়াল থিকেনিং হচ্ছে সাথে সাথে প্যারাসাইটিক মাস আর্টারির কোন একটা জায়গায় জমা হচ্ছে এবং এটাকে কন্টিনিউয়াস প্রেসার দিচ্ছে। এই প্রেসারের কারণে কি হবে, আর্টারিয়াল ওয়ালটা ডাইলেটেড হয়ে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে বার্মিনাস অ্যানিউরিজম, থিনিং এন্ড ডাইলেটেশন অফ দ্য ব্লাড ভেসেল। কিসের কারণে, প্যারাসাইটিক মাস দিয়ে যখন এটা ডাইলেটেড হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে বার্মিনাস অ্যানিউরিজম, অ্যাওর্টা এবং এর ব্রাঞ্চের মধ্যে। এখন আমি এটা যখন অ্যাওর্টাইটিস অথবা এন্ডার্টারাইটিস বলছি হয়, তখন এখান থেকে বিভিন্ন ধরনের ডেব্রি গুলো বের হয়, ব্লাড ক্লট গুলো বের হয়। এটা কি করে, বিভিন্ন সিঙ্গেল এন্ড আর্টারি অথবা আর্টারিতে গিয়ে ব্লক করে দেয়। যদি কোনো কারণে সিঙ্গেল এন্ড আর্টারিটা ব্লক হয়, ফর এন এক্সাম্পল করোনারি আর্টারি, ডেথ ইজ দ্য আলটিমেট ফেট। আর অন্যান্য আর্টারি যদি পার্শিয়াল অথবা কমপ্লিট ব্লক করে, ওই পার্টিকুলার অর্গানের সেখানে ইনফার্ট হতে পারে। আচ্ছা, এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যে টিউনিকা মিডিয়ার মধ্যে যে ইলাস্টিক ফাইবার গুলা হয়, কন্টিনিউয়াস ইরিটেশনের কারণে এখানে ইলাস্টিক ফাইবার গুলা কোলাজেন দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে ইলাস্টিক ফাইবার হলে ইলাস্টিসিটি মেনটেন করবে, কিন্তু কোলাজেন দিয়ে যখন রিপ্লেস হয়ে যায়, এটা বোনের মতো একটা ফিল চলে আসবে, হবে, ঠিক আছে? তখন এবং সেই জায়গাতে যদি প্যারাসাইটিক মাসটা কন্টিনিউয়াসলি প্রেসার দিতে থাকে, সেখানে কি হবে, বার্মিনাস অ্যানিউরিজম হবে। আর কোনো কারণে যদি ব্লাড ভেসেল রাপচার হয়, তখন সাডেন ডেথ হবে এবং কোনো ধরনের সাইন সিমটম শো করবে না। তাহলে আপনারা এই ছবিগুলোর দিকে একটু তাকান। এটা হচ্ছে ইনার সারফেস অফ দ্য অ্যাওর্টা। কি ভয়ঙ্কর অবস্থা যে এই প্যারাসাইটটা নোডুলার মতো তৈরি করতেছে এবং ওয়ালটা স্টিনোসিস অনেক থিকেন্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে বাহিরের পোর্শনটা, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। বাহিরের আউটার সারফেস অফ দ্য অ্যাওর্টা এরকম নোডুলার মাস, যেটাকে আমরা ভার্মিনাস অ্যানিউরিজম বলছি। আর অ্যাডাল্ট প্যারাসাইটটা তাহলে কোথায় থাকবে? অ্যাডাল্ট প্যারাসাইটটা আমরা জানি যে এটা ইসোফেজিয়াল ওয়ালে থাকবে। ইসোফেজিয়াল ওয়ালে যখন থাকে, আমি বলছি যে এখানে গ্র্যানুলোমাটাস একটা রিঅ্যাকশন তৈরি হবে এবং ইসোফেজিয়াল গ্র্যানুলোমার মধ্যে অ্যাডাল্ট প্যারাসাইটটা থাকবে। এখন ইসোফেজিয়াল গ্র্যানুলোমা যখন ইসোফেজিয়াল ওয়ালে ডেভেলপ করে, আলটিমেটলি এটা বাহিরের দিকে যেরকম প্রোট্রুডেড হয়, ভেতরের দিকেও প্রোট্রুডেড হয়। এখন অ্যানিমেলটা যখন খাবে, খাবারটা ঠিক মতো যাবে না, তার ডিফিকাল্ট সলোইং হবে, যেটাকে বলা হচ্ছে ডিসফেজিয়া। আপনারা যদি এখানে ইসোফেগাসের দিকে তাকান, এটা বাহিরেও যেরকম প্রোট্রুশন হচ্ছে, এট দ্য সেম টাইম গ্র্যানুলোমাটা ভিতরের দিকেও, লুমেনের দিকেও প্রোট্রুশন হচ্ছে। এতে করে কি হচ্ছে, ডিসফেজিয়া হচ্ছে। অ্যানিমেল খেতে চাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না, তার ভমিশন হচ্ছে। আচ্ছা, আর কি হইতে পারে? ইসোফেজিয়াল ওয়ালটা যখন রাপচার হবে, এখানে অ্যানিমিয়া রাপচার হবে, হিমোরেজ হবে, সেখান থেকে অ্যানিমিয়া হতে পারে। অথবা ইসোফেজিয়াল ওয়ালটা যদি বাহিরের দিকে রাপচার হয়, তাহলে ইসোফেজিয়াল যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলা থোরাসিক ক্যাভিটি অথবা প্লুরাল ক্যাভিটিতে চলে আসবে। প্লুরাল ক্যাভিটিতে চলে আসবে, সেখান থেকে পেরিটোনাইটিস হবে। এটাও আলটিমেট ফেট হচ্ছে ডেথ। তাহলে অ্যাওর্টাতে থাকতে পারে, সেখানে কনসিকুয়েন্স ভেরি সিভিয়ার। ইসোফেগাসে থাকতে পারে, সেখানে বিভিন্ন ধরনের সাইন সিমটম শো করবে, যেহেতু ইসোফেজিয়াল গ্র্যানুলোমাটা বাহিরে ভেতরে দুই দিকেই প্রোট্রুডেড হচ্ছে এবং এখান থেকেও কিন্তু ডেথ হচ্ছে। আরো কিছু কমপ্লিকেশন হয় যেটার মেকানিজম জানা নেই আপনারা, যেমন ইসোফেজিয়াল অস্টিওসার্কোমা হতে পারে, স্পন্ডাইলোসিস হতে পারে, পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি হতে পারে, এগুলো মেকানিজম জানা যায়নি। এখন আসেন হচ্ছে সরি, এখানে ইয়েটা ভুল, এটা স্পাইরোসার্কাল লুপি হবে, সরি ফর দ্যাট। স্পাইরোসার্কাল লুপির ক্ষেত্রে সাধারণত মোস্ট অফ দ্য ডগের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইন পাওয়া যাবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ওয়েট লস হচ্ছে, কারণ অ্যানিমেল তো খেতেই পাচ্ছে না, কফিং হচ্ছে, ঠিক আছে, ডিপসনিয়া হচ্ছে। কারণ হচ্ছে আপনারা দেখেন যে ইসোফেগাস এবং হচ্ছে ট্রাকিয়া, ইসোফেগাসটা কোন লোকেশনটা দেখেন, এদের পোর্টসটা দেখেন, একটা যখন আরেকটার উপর প্রেসার দিবে সেখানে
হতে পারে, ডিসনিয়া হতে পারে। আর সবচেয়ে বেশি যেটা হয় বমিশন এবং হচ্ছে ডিসপেজিয়া, ডিফিকাল্ট সলভিং। এটা যদি ইসোফেজিয়াল গ্র্যানিউলোমা থাকে, কারণ গ্র্যানিউলোমাটা আমি বলছি যে গলফ বলের সাইজের মতো, অর্থাৎ 4 to 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এবং না খেয়ে না খাওয়ার কারণে ম্যালনিউট্রিশনে ভুগবে, অ্যানিমালটা ইমাসিয়েটেড হয়ে যাবে ইত্যাদি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লংবনগুলার ক্ষেত্রে হাইপারট্রফিক অস্টিওপ্যাথি ইত্যাদি হচ্ছে। আর অকেশনালি ডগ মারা যেতে পারে ম্যাসিভ হিউমেরাল স্পন্ডাথোরাক্স, যেটা কোনো সাইন সিমটম শো করবে না। আচ্ছা, তাহলে এই স্পাইরোসার্কাল লুপের ক্ষেত্রে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস কিভাবে করব? আমরা যদি কপ্রোস্কোপি করি, এই ধরনের একটা ইলংগেটেড, সাইডটা অনেকটা স্ট্রেইট মনে হবে, পোলগুলা রাউন্ডেড মনে হবে, এবং এটার ভেতরে লার্ভা থাকতে পারে। এটা আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে স্ট্রনজাইলয়েডস, স্টারকোরালিস অথবা স্ট্রনজাইলয়েডস, যে ডগের আরেকটা প্যারাসাইট আছে সেটার ক্ষেত্রেও ভিতরে লার্ভা থাকে, তবে তিনটা মানে একটা এরকম না, দুই রকম। আর এন্ডোস্কোপি আমাদের দেশে আস্তে আস্তে হচ্ছে। এন্ডোস্কোপি, রেডিওগ্রাফি যদি করে, এন্ডোস্কোপি করলে এটা ভিতরের দিকে যে ইসোফেজিয়াল গ্র্যানিউলোমার যে প্রোট্রুশন, এই প্রোট্রুশনটা ভালো বোঝা যাবে। আবার অনেক সময় রেডিওগ্রাফি করলে একটা ডার্ক ডেন্স মাস দেখা যেতে পারে ইসোফেজিয়াল গ্র্যানিউলোমার কারণে। সাদ্দাম, অল গুড? ইয়েস স্যার। আচ্ছা, ক্যানাইন হার্টওয়ার্ম, এটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট ডিজিজ। কারণ হচ্ছে যে কোনো দেশে যাবেন অথবা যে কোনো দেশে আপনার পেটকে নিয়ে যাবেন, ইভেন বাংলাদেশ থেকেও কেউ যদি ডগ অন্য দেশে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেশন লাগবে। সার্টিফিকেশন ছাড়া, পার্টিকুলারলি ডায়রিওফাইলেরিয়া ইমিটিসের এগেইনস্টে সার্টিফিকেশন লাগবে, এটা ছাড়া হবে না। এবং আমাদের আমি কয়েকবার দিছি স্যার, যদিও টেস্ট ছাড়া দিছি, এটা কিন্তু ইউএসএ দিতে হয়, ইউএসএ তারা এটা না। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে একবার এক সেলিব্রিটিকে ঢুকতে দেয় নাই, আবার অ্যাঞ্জেলিনা জোলি, সে তার প্যাট অ্যানিমাল নিতে পারে নাই ইত্যাদি, এই সকল ডিজিজের কারণে। এটা যেহেতু অত্যন্ত মারাত্মক একটা ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ, এবং এটার ব্যাপারে আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আপনাদের কাছে শিওর, আমি শিওর, কোনো ফরেনার অথবা যে কেউ আসতে পারে, কোনো প্যাট অ্যানিমালকে যদি, কম্পেনিয়ন অ্যানিমালকে যদি ক্যারি করে বিদেশ নিয়ে যেতে চায়, এবং ওই পার্টিকুলার দেশের যদি কোনো অব্লিগেশন থাকে যে এই ধরনের প্যারাসাইট ফ্রি হতে হবে, এই ধরনের সার্টিফিকেট দেওয়া লাগবে। তো ডায়রিওফাইলেরিয়া ইমিটিস এটা ডগ ক্যাটে হয়, এটার ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মসকিটো, আর লোকেশনটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে থাকবে মোটা দাগে আমি যদি বলি। কিন্তু ম্যাক্রোফাইলেরিয়া অর্থাৎ বড়গুলা কোথায় থাকবে? বড়গুলো হচ্ছে ভেনা ক্যাভার মধ্যে থাকতে পারে, রাইট সাইডে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এবং হচ্ছে পালমোনারি আর্টারিতে থাকতে পারে। আর মাইক্রোফাইলেরিয়া সেগুলো পেরিফেরাল সার্কুলেশনও থাকতে পারে, আবার ডিপ সার্কুলেশনও থাকতে পারে। এটা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক মরফোলজিক্যাল ফিচার দেওয়া আছে, কোনো দরকার নাই, শুধুমাত্র মনে রাখবেন এই প্যারাসাইটটা 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা, 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা, এবং ইম্যাচিউর অ্যাডাল্ট যেটা L5 এর পরের স্টেজটা হচ্ছে অ্যাডাল্ট, L5টা 1 to 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। এখন লাইফ সাইকেলটা কি? এটা নরমালি হচ্ছে হার্টে থাকে, হার্টে অ্যাডাল্ট প্যারাসাইটটা থাকবে। ফিমেল প্যারাসাইট যখন 1, এটা হচ্ছে বিবি প্যারাস, দ্যাট ইজ L1টা রিলিজ, L1টা সার্কুলেশনের মধ্যে চলে আসবে। সার্কুলেশনে যখন চলে আসবে, একটা মসকিটো, দ্যাট ইজ যে কোনো ধরনের মসকিটো, সে যখন একটা হোস্টের উপরে, ফর এক্সাম্পল ডগের উপরে ফিড করবে, সে ব্লাডের সাথে কি করবে? L1টা সে তার ভেতরে নিয়ে আসবে। যখনই মসকিটোর ভেতরে L1টা আসবে, আলটিমেটলি L1টা বাকি মোল্টিং হবে, L2 হবে, L3 হবে, দ্যাট ইজ মসকিটোর মধ্যে L3টা থাকবে। এই মসকিটোটা যখন ফার্দার মিল নেওয়ার জন্য ওই অ্যানিমেলে বা ডিফারেন্ট কোনো অ্যানিমেলে সে ইনটেক করার জন্য যায়, ব্লাড ইনটেক করার জন্য যায়, সেক্ষেত্রে কি করবে? সে তার স্যালাইভারি সিক্রেশনের সময় L3টা ওই অ্যানিমেলের মধ্যে ইনসার্ট করে দিবে, ঠিক আছে? তখন এই L3টা কি করবে? L3টা হচ্ছে সাবকিউটেনিয়াসলি একটা মোল্টিং হবে, L3 থেকে L4 হবে, পরবর্তীতে L4টা সার্কুলেশনের মাধ্যমে আস্তে আস্তে তার যে প্রিডিলেকশন সাইট সেখানে চলে যাবে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে, অ্যাডাল্ট মানে ডায়রিওফাইলেরিয়া ইমিটিস এটা ব্লাডে থাকবে,
ভাস্কুলার সিস্টেমে থাকবে, গুলা রাইট সাইড অফ দ্য হার্ট থাকবে, আর ইমেজিয়ার গুলা ডিপ সার্কুলেশনে থাকতে পারে, পেরিফেরাল সার্কুলেশনও থাকতে পারে। এখানে একটা ফ্যাক্ট আছে কখন ডিপ সার্কুলেশনে থাকবে, কখন পেরিফেরাল সার্কুলেশনে থাকতে পারে। কারণ আপনি ব্লাড দিবেন পেরিফেরাল সার্কুলেশন থেকে, সেখানে আপনি মাইক্রোফাইলেরিয়া নাও পেতে পারেন। কেন নাও পেতে পারেন সেটা আমি পরে বলছি। এখন দেখেন প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসের আগে এই জিনিসটা আমি নিজে ড্র করেছি। আমরা যখন সার্কুলেশন করি তখন যে ব্লাড ভেসেল গুলো একটা আরেকটার উপর দিয়ে যায়, এটা অনেক সময় আমরা ধরতে পারি না। তখন আমরা কি করি, সিম্পলিফাই করার জন্য, যেমন এখানে হচ্ছে পোস্টেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে যেটা অরিজিন হয় সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। আর এরপরে এটা লাংসে চলে যাবে, মানে ফ্লোটা লাংসে হবে। লাংস থেকে পিউরিফাইড ব্লাড পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, পরবর্তীতে এওটা দিয়ে ফুল বডিতে অক্সিজেনেটেড ব্লাডটা যাবে। তো এটা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্যারাসাইটটা কোথায় কোথায় থাকতেছে এবং সার্কুলেটরি যে ডিস্ট্রেসটা হচ্ছে সেটা কিভাবে কিভাবে হচ্ছে সেটা বোঝানোর জন্যই এই ফিগারটা ড্র করা। তাহলে আসেন, আমরা জানি যে প্যারাসাইটটা এখানে থাকতে পারে, সুপিরিয়র ভেনা কাভা অথবা পোস্টেরিয়র ভেনা কাভায় থাকতে পারে। যদি সুপিরিয়র ভেনা কাভা এবং পোস্টেরিয়র ভেনা কাভাতে থাকে, তার মানে ব্লাডের যে ফ্লোটা হার্টের দিকে এটা অবশ্যই ডিসরাপ্টেড হচ্ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে মেকানিক্যাল ইন্টারফারেন্স তৈরি করতেছে, যার কারণে সার্কুলেটরি ডিস্ট্রেস হচ্ছে। ব্লাডটা যে ফ্লোতে আসার কথা সেই ফ্লোতে আসতে পারছে না, সার্কুলেটরি ডিস্ট্রেস হচ্ছে। যেহেতু প্যারাসাইটটা ভেইনের মধ্যে আছে, সুতরাং সে ইনফ্লামেশন তৈরি করার চেষ্টা করবে, সেখানে পোক করার চেষ্টা করবে। তখন সেটাকে বলা হচ্ছে ফ্লেভাইটিস। আমরা জানি যে ভেইনের ইনফ্লামেশনটাকে বলা হচ্ছে ফ্লেভাইটিস। আচ্ছা, আবার ভেনা কাভার মধ্যে থাকার কারণে এখানে একটা সিমটম দেখা যায়, অল টুগেদার সবগুলোকে মিলে বলা হচ্ছে ভেনা কাভার সিনড্রোম। এটা ক্যারেক্টারাইজ বাই হিমোলাইসিস, হিমোগ্লোবিনিউরিয়া, বিলিরুবিনিমিয়া, ইকটেরাস এবং হচ্ছে অ্যানোরেক্সিয়া। এবং অ্যানিমালটা এই ধরনের যদি সিমটম শো করে ইনিশিয়ালি, অ্যানিমালটা কোলাপস করবে এবং অ্যানিমালটা মারা যেতে পারে। আচ্ছা, ওয়ার্মটা যদি রাইট ভেন্ট্রিকলে, দ্যাট ইজ রাইট সাইড অফ রাইট অ্যাট্রিয়ামে যদি থাকে, তাহলে কি হতে পারে? রাইট অ্যাট্রিয়ামে থাকলে আমরা জানি যে হার্টের 3টা লেয়ার, তার মধ্যে ইনার লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে সে ইনফ্লামেশন করবে, যেটাকে আমরা বলছি এন্ডোকার্ডাইটিস। সাথে সাথে রাইট সাইডে ট্রাইকাসপিড বাল্ব থাকবে, সে বাল্বগুলা সে ড্যামেজ করবে, সেটাকে আমরা হচ্ছে বালভাইটিস, বালভিউলাইটিস। তার মানে বাল্বের ড্যামেজ করতেছে, এন্ডোকার্ডাইটিস করতেছে। এবং অল টুগেদার এখানেও কিন্তু যে পরিমাণ ব্লাড ঢুকার কথা সে পরিমাণ ব্লাড ঢুকছে না, এটাও কিন্তু এক ধরনের সার্কুলেটরি ডিস্ট্রেস, অথবা ব্লাড গুলা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যাইতে বাধাপ্রাপ্ত হচ্ছে, সার্কুলেটরি ডিস্ট্রেস হচ্ছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে পালমোনারি আর্টারিতে যদি থাকে। পালমোনারি আর্টারিতে থাকলে এখানে যদি পার্শিয়াল ব্লক হয়, এখান থেকে ভেন্ট্রিকল থেকে যে ব্লাড গুলো আসবে সেই ব্লাড গুলা বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন কি করতে হচ্ছে, হার্টকে বেশি পরিমাণে পাম্পিং করতে হচ্ছে। বেশি পরিমাণে পাম্পিং করতে করতে দেখা যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকলের হাইপারট্রফি হয়ে যাবে, রাইট ভেন্ট্রিকলের হাইপারট্রফি হয়ে যাবে। আবার ব্লাড যখন এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে আরেকটা কন্ডিশন হবে, সেটা হচ্ছে রাইট সাইডের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে। তাহলে যদি অবস্ট্রাকশন হয়, রাইট সাইডের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে এবং বডির ডিপেন্ডেন্ট পার্টগুলোতে ভেন্ট্রাল রিজিয়নে ইডিমা হতে পারে এবং অ্যাসাইটিস হতে পারে। আর এখানে কি হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। কারণ হচ্ছে কি, এই রাইট ভেন্ট্রিকলকে বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে ব্লাড গুলা যখন ঢুকতেছে এগুলাকে বের করে দেওয়ার জন্য, কারণ পালমোনারি আর্টারির মধ্যে পার্শিয়ালি ব্লক থাকার কারণে। আবার পালমোনারি আর্টারিতে যেহেতু থাকতেছে, সুতরাং সেখানে সে ইনফ্লামেশন করবে, যেটাকে বলা হচ্ছে এন্ডার্টারাইটিস, এবং সেখান থেকে যখন এখানে হিলিং হবে থিকেন্ড হয়ে যাবে, যেটাকে আমরা বলছি হচ্ছে স্টিনোসিস। আচ্ছা, আর এখানে ফ্লেভাইটিস অথবা এন্ডার্টারাইটিস অথবা এন্ডোকার্ডাইটিস, এখান থেকে বিভিন্ন ব্লাড ক্লট রেমনেন্ট গুলা ডেব্রি বের হবে, বের হয়ে থ্রম্বোএম্বোলাই তৈরি করবে, এবং এটা যখন সিঙ্গেল এন্ড আর্টারিতে যাবে তখন তার কনসিকুয়েন্সটা খুবই মারাত্মক হবে। আমি আগেই বলেছি, যদি করোনারি আর্টারিতে যায় তাহলে এটা মানে ডগটা মারা যেতে পারে, আর অন্যান্য অর্গানে গেলে ওই পার্টিকুলার অর্গানের ইনফারকশন হতে পারে। আচ্ছা, পালমোনারি এম্বোলিজম হতে পারে কিরকম?
এখানে যে বিভিন্ন প্যারাসাইট আছে এই প্যারাসাইটগুলা অথবা যে ছোট ছোট মাইক্রোফাইলেরিয়া আছে সেগুলো মারা যেতে পারে। মারা গেলে এগুলো সার্কুলেশনের মাধ্যমে তো ঘুরবে, আলটিমেটলি লাংসে যদি গিয়ে লজমেন্ট হয় সেখানে গিয়ে কি হবে, সেখানে গিয়ে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হবে, কারণ লাংসের যে সেলগুলো আছে সে অবভিয়াসলি এগুলাকে ফরেন বডি হিসেবে ট্রিট করবে এবং সেখানে গ্র্যানুলোমাটাস রিয়াকশন হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো গ্র্যানুলোমাটাস রিয়াকশন হবে এবং এখানে যে মাইক্রোফাইলেরিয়া গুলো আছে মাইক্রোফাইলেরিয়া গুলা যেহেতু বডিতে ফ্লো থ্রু হচ্ছে কিডনিতেও চলে যাবে, কিডনিতে চলে যাবে সেখানে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি রিয়াকশন হতে পারে। আর বডির যে কোনো জায়গায় যাবে ওই সকল জায়গায় যেহেতু এটা ফরেন বডি এখানে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হবে। তো এই মেকানিজমটা বোঝা গেছে কিনা সাদ্দাম? মাথার উপর দিয়ে গেল স্যার আমার জিনিস জানা ছিল স্যার। হ্যাঁ বলেন। যদি মারা যাওয়ার পরেও স্যার ইনফেকশন করে স্যার ট্রিটমেন্ট করবে কিভাবে? হ্যাঁ এটা আমি আসতেছি। এই প্যারাসাইটটাকে ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি যে কোনো ধরনের অ্যান্থেলমেটিক্স অথবা যে কোনো ধরনের ড্রাগ দিচ্ছেন আলটিমেটলি প্যারাসাইট গুলো মারা যাচ্ছে। মারা যখন যাচ্ছে এগুলোতে বিভিন্ন অর্গানের লজমেন্ট হচ্ছে, আলটিমেটলি গ্র্যানুলোমাটাস রিয়াকশন হচ্ছে, আরো ভয়ঙ্কর কনসিকুয়েন্স হচ্ছে অ্যানিমেলটা মারা যেতে পারে। এটা আমি পরে আসতেছি, আপনার প্রশ্নটা লজিক্যাল। আচ্ছা যাই হোক, এখানে ভেনা কাভাতে থাকতে পারে, অ্যাট্রিয়ামে থাকতে পারে, তারপর হচ্ছে পালমোনারি আর্টারিতে থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কনসিকুয়েন্স গুলো হচ্ছে। এটা কোনো বইতে নাই, এটা কপিরাইট আমি, এবং দয়া করে এগুলা কেউ অন্য কোনো জায়গায় শেয়ার করবেন না। আমি একটা বই লিখছি, আশা করি আমার বইতে এগুলা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই প্যারাসাইটের স্যার একটা ইয়ে ছিল লেফট ভেন্ট্রিকল, স্যার এটা কি থাকতে পারে প্যারাসাইটটা? হ্যাঁ থাকতে পারে, তবে কম, কারণ এটা লাংসের মধ্যে লাংস হয়ে যেতে হয়, লাংসের মধ্যে অনেকটা থেকে যাবে ফিল্ট্রেশনের মতো এবং সেখানে বেশি গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হবে। রাইট, লেফট সাইডেও থাকতে পারে। আচ্ছা এখন আসেন ক্লিনিক্যাল সাইন কি। ক্লিনিক্যাল সাইন হচ্ছে লিস্টলেস, মানে লেথার্জিক হয়ে যাবে, তারপরে খুবই উইকনেস হয়ে যাবে, ক্রনিক কফ থাকতে পারে, কফের সাথে ব্লাড যেতে পারে এবং শর্টনেস অফ ব্রেথ যেটাকে আমরা ডিপসনিয়া বলি, কার্ডিয়াক এনলার্জমেন্ট হতে পারে ইত্যাদি এই সাইনগুলা হতে পারে। আর লাইটলি ইনফেক্টেড ডগের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এক্সারসাইজ ইনটলারেন্স। আমাদের দেশেও এখন ডগগুলা যদি ঘরের মধ্যে রাখা হয় সে কিন্তু খুব মোটা হয়ে যায়, এজন্য ডক্টর হিসেবে আপনারা হয়তো সাজেস্ট করেন যে ডগকে এক্সারসাইজ করাইতে হবে, বাইরে নিয়ে যেতে হবে। তো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ ইনটলারেন্স, ডগ হাঁটতেই চাইবে না, কারণ তার ফুল মানে মেজর একটা সিস্টেম এফেক্টেড। তো লাইটলি ইনফেক্টেড এর ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা পুয়ার হবে, এখানেও এক্সারসাইজ ইনটলারেন্স হবে। আর ভ্যানাকাবাল সিনড্রোম আমি বলছি, ভ্যানাকাবাল সিনড্রোমে ডগ অ্যানিমালটা কোলাপস করতে পারে ডিউ টু হিমোগ্লোবিন ইউরিয়া, ইকটেরাস, বিলিরুবিনিমিয়া ইত্যাদি। এখন আসেন হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস আমি রেডিওগ্রাফি বা এনজিওগ্রাফি এগুলা সম্পর্কে জানার দরকার নাই, আমরা খুব সহজেই স্ক্রিনিং করতে পারি। একটা হচ্ছে কিভাবে, ওয়েট স্মেয়ার করে। ওয়েট স্মেয়ার যখন আপনি করবেন, আপনি এটা যেহেতু এটা ব্লাডে থাকে, ব্লাডের মধ্যে আনডিলেটিং যদি মুভমেন্ট দেখেন আপনার ধারণা হতে পারে এটা ইদার ডায়োফাইলেরিয়া ইমিটিসের মাইক্রোফাইলেরিয়া ছোটগুলা অথবা ট্রিপানোসোমা, আপনার এই দুইটা ধারণা হতে পারে। পরবর্তীতে আপনি থিন স্মেয়ার করবেন অথবা থিক স্মেয়ার করবেন, করে আপনি আরো কনফার্মেটরি ডায়াগনোসিস করবেন যে এটা কি ট্রিপানোসোমা নাকি হচ্ছে নাকি এটা ডায়োফাইলেরিয়া ইমিটিসের লার্ভা। এখন এই ভিডিওটার দিকে আপনারা একটু লক্ষ্য করেন। সরি, একটা আমার কার্সরটা চেঞ্জ করতে হবে। এখানে ভিডিওটা দেখেন, এখানে আপনারা কোনো কিছু দেখতে পান কিনা? সামথিং ইজ মুভিং, সামথিং ইজ মুভিং। যখন এটাকে ওয়েট স্মেয়ার, জাস্ট এক ফোঁটা ব্লাড নিছি স্লাইডের মধ্যে দিয়ে, এটা মাইক্রোস্কোপে দেখা হয়েছে, দেখা যাচ্ছে যে সামথিং ইজ মুভিং।
তাহলে আপনি ধারণা করতে পারেন এটা ডাইরোফাইলারি ইমিটিসের লার্ভা অথবা আচ্ছা, এরপর আপনি কি করতে পারেন, থিন স্মেয়ার করতে পারেন। একটা ড্রপ ব্লাড নেবেন, ব্লাড নিয়ে এটাকে স্প্রেড করবেন, এটা হলো থিন স্মেয়ার। ফলোড বাই আপনি জিনসেস্টাইন করবেন, 10% জিনসেস্টাইন করলেই আপনি এই ধরনের প্যারাসাইট দেখতে পারবেন এবং আপনি ধারণা করতে পারেন যে এটা ডাইরোফাইলারি ইমিটিস অথবা ডাইপেটালোনেমা রিকন্ডিটাম। দুইটা প্যারাসাইট একই সাথে এবং কনফিউজ করে, এজন্য এটা কি ডাইরোফাইলারি ইমিটিসের লার্ভা নাকি ডাইপেটালোনেমা রিকন্ডিটামের লার্ভা, এটা ধারণা করতে হবে। তো এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা পরে বলছি। আর থিক স্মেয়ার, আপনাদের অনেকেরই ভুল ধারণা যে আমি যে স্মেয়ারটা করলাম এটাতে ব্লাড সেলের কনসেন্ট্রেশন বেশি হলে এটা থিক স্মেয়ার, আর ব্লাড সেলের কনসেন্ট্রেশন কম হলে এটা থিন স্মেয়ার। আবার অনেকে বলেন যে একটা স্লাইডের মধ্যে থিক স্মেয়ারও থাকতে পারে, থিন স্মেয়ারও থাকতে পারে। আসলে এটা না। থিন স্মেয়ার আপনি এক ড্রপ ব্লাড নেন, এটাকে স্লাইড করেন, স্প্রেড করেন, এটা থিন স্মেয়ার। শুরুর দিকে ব্লাড সেলের কনসেন্ট্রেশন বেশি থাকবে, শেষের দিকে ব্লাড সেলের কনসেন্ট্রেশন কম থাকবে এবং সুন্দর দেখা যাবে। আর থিক স্মেয়ারটা হচ্ছে ডিফারেন্ট, এটা একটা কনসেন্ট্রেশন মেথড, অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা ব্লাড আপনি স্লাইডে নেবেন, এটাকে 1.5 সেন্টিমিটার রেডিয়াসে ঘুরাবেন, ঘুরাইয়া ব্লাডটাকে স্প্রেড করবেন। স্প্রেড করে পরবর্তীতে এটাকে পানির মধ্যে চুবাই রাখবেন। চুবাইলে কি হবে, ডিহিমোগ্লোবিনাইজড হয়ে যাবে, হিমোগ্লোবিন গুলো বের হয়ে যাবে এবং 1 ফোঁটা ব্লাডে যে পরিমাণ অর্গানিজম থাকার কথা নিশ্চয়ই 3 থেকে 4 ফোঁটা ব্লাডে সেই আরো বেশি পরিমাণ অর্গানিজম থাকার কথা। এজন্য এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন মেথড। পরবর্তীতে এটাকে আমরা স্টেনিং করলে, থিক স্মেয়ারটাকে স্টেনিং করলে আমরা ব্লাড সেলগুলা অর্গানিজম গুলা দেখতে পারবো। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার জন্য এটাকে বলা হচ্ছে মডিফাইড নট টেকনিক্স। এটা আপনারা করতে পারেন। এটা হচ্ছে 1 ml ব্লাড লাগবে আর 9 ml 2% ফরমালিন লাগবে। 1 ml ব্লাড 9 ml 2% ফরমালিন লাগবে। ফরমালিনটা এখানে দেওয়া হচ্ছে লাইসিস এজেন্ট হিসেবে, অর্থাৎ এটাকে লাইসিস করে ফেলবো, রেড আরবিসিটাকে লাইস করব। এরপরে কি করতে হবে, এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করার পরে সুপারনেটেন্টটা ফেলে দিতে হবে। যে সেডিমেন্টটা থাকবে সেই সেডিমেন্টটা স্লাইডে নিয়ে 1 ফোঁটা মিথাইলিন ব্লু দিয়ে দেন, দেখবেন যে এটা কি ডাইরোফাইলারি ইমিটিস না ডাইপেটালোনেমা রিকন্ডিটাম। খুব ভালো আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন। যদি ডাইপেটালোনেমা রিকন্ডিটাম হয় শুধু এটাই মনে রাখেন যে এটা টেইল এন্ডটা হুকের মতো দেখা যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে বাটন হুক অথবা বড়শির মতো দেখা যাবে, সোজা কথা। আর এটার ক্ষেত্রে মানে স্ট্রেট একটা স্ট্রাকচার দেখা যাবে, এই পোরশনটা ট্যাপার্ড থাকবে, এই পোরশনটা ব্লান্ট থাকবে। তো এখানে এই যে ফিগারটা দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে ডাইপেটালোনেমা রিকন্ডিটাম আর একটা হচ্ছে ডাইরোফাইলারি ইমিটিস। বটম যেটা দেখতেছেন, মোটা সোটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইরোফাইলারি ইমিটিস। আচ্ছা, এখানে সেডিমেন্টেশন আর একটা মেথড আছে। সেডিমেন্টেশনটা হচ্ছে আপনি ব্লাড নেবেন, ব্লাড নিয়ে যে কোনো ধরনের লাইসিস দফা দিবেন, সেটা অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে বা অন্য যে কোনো স্যাপোনিন হইতে পারে, অথবা ফ্রিজ থেকে একবার বাইর করবেন, ঢুকাবেন, বাইর করবেন, ঢুকাবেন, বাইর করবেন, ঢুকাবেন। এটা মানে কন্টিনিউয়াস থয়িং এবং ডিফ্রস্টিং করলেও কিন্তু আরবিসি গুলো ভেঙে যায়। তাহলে আপনাকে কি করতে হবে, কোনো একটা লাইসিস দফা দিয়ে ব্লাডটাকে লাইসিস করতে হবে। এরপরে সেন্ট্রিফিউজ করেন, সেন্ট্রিফিউজ করে সুপারনেটেন্টটা ফেলে দেন। সেডিমেন্ট যেটা আছে সেটাকে সরাসরি মাইক্রোস্কোপে এক্সামিন করেন। আপনি আপনার যদি ডগটা ইনফেক্টেড হয় আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর আরেকটা সাদ্দাম, আর আচ্ছা আমি পরে দেখছি। আর মাইক্রোফোর ফিল্টার টেকনিক্স এটাও করা যেতে পারে। বাফি কোট অর্থাৎ ব্লাডকে সেন্ট্রিফিউজ করলে এখানে বাফি কোট যে অংশটা, বাফি কোটের উপরের অংশে ব্লাডটা পাওয়া যেতে পারে ইত্যাদি। এগুলো সম্পর্কে আরো অনেক ডিটেল বলা যায়, তবে যে কোনো একটা টেকনিক্স আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যেখানে আপনারা প্র্যাকটিস করেন অথবা আপনাদের যদি ল্যাব থেকে থাকে আপনারা সেটাকে অ্যাডাপ্ট করবেন। এটা ট্রিটমেন্টটা অলরেডি একজন প্রশ্ন করেছে যে ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে যদি প্যারাসাইট মারাই যায় এটা বিভিন্ন অর্গানে লসমেন্ট হবে, আলটিমেটলি বিভিন্ন ধরনের ফ্যাটাল কনসিকুয়েন্স হতে পারে। তবে ট্রিটমেন্ট করার আগে অবশ্যই ফিজিক্যাল এক্সামিন করে ডক্টর সব দিক থেকে হার্ট ফাংশন, লিভার ফাংশন, কিডনি ফাংশন সব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর এটার ক্ষেত্রে যেটা রিকমেন্ডেড, প্রথমে একটা অ্যাডাল্টিসাইড দেওয়া হয়, এখানে আর্সেনিক্যাল একটা কম্পাউন্ড থায়াসিটারসামাইড
এটা দেওয়া যেতে পারে। এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা জাস্ট পড়ে নিন, যেহেতু সময় সংক্ষেপ আমি বিস্তারিত আলোচনা করলাম না। পরবর্তীতে 6 উইক লেটার একটা মাইক্রোফিলারিসাইড ইউজ করা যেতে পারে, তার মধ্যে লিভামিজল হতে পারে আমাদের একটা চয়েস। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো ব্লাড কালেকশন করছেন, ডগটা ইনফেক্টেড, কিন্তু কোনো মাইক্রোফাইলেরিয়া নাই, কেউ কি বলতে পারবেন যে কেন নাই? ডগটা পেরিফেরাল সার্কুলেশন নির্দিষ্ট সময় আছে স্যার, দিনে অন্য সময় স্যার ডিপে চলে যায়। হ্যাঁ, এটা একটা হইতে পারে। আর আচ্ছা, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে হার্টের মধ্যে বা ডিপ সার্কুলেশনের যে প্যারাসাইট গুলো আছে সেগুলা মেল প্যারাসাইট, সেখানে কোনো ফিমেল প্যারাসাইট নাই, এজন্য আক্রান্ত হওয়া সত্ত্বেও কোনো ধরনের মাইক্রোফাইলেরিয়া ব্লাডে নাই। 20% কেসেসে এরকম হতে পারে। আর আপনি যেটা বলছেন যে সেটা পেরিফেরাল সার্কুলেশনে নাই, এটা একটা কারণ হতে পারে। এটার ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে পিরিয়ডিসিটি, অর্থাৎ প্যারাসাইটটা যেমন অ্যাডিস মসকিটোর ক্ষেত্রে দেখবেন যে সে সবসময় কামড়ায় না, সে টয়লাইটে বেশি কামড়ায় অথবা দিনের বেলায় কামড়ায়। এই প্যারাসাইটটা হয়তো দিনের একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত দেখা যাচ্ছে যে অর্থাৎ টেম্পারেচার যখন ঠান্ডার দিকে টয়লাইট থেকে শুরু করে রাত 8টা 9টা 10টা পর্যন্ত পেরিফেরাল সার্কুলেশনে বেশি থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে পেরিফেরাল সার্কুলেশনে এই প্যারাসাইটটাকে আনার জন্য আমরা একটা কম্পাউন্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডাইথাইল কার্বামাজিন। 2 মিলিগ্রাম করে আমরা যদি পারোরালি দিয়ে থাকি, এই প্যারাসাইটের পিরিয়ডিসিটি চেঞ্জ হয়ে যায়। তারা যদি ডিপ সার্কুলেশনে থাকে, তারা পেরিফেরাল সার্কুলেশনে আসে। ওই কম্পাউন্ডটা দেওয়া 10 to 20 মিনিটসের মধ্যে যদি আপনি ব্লাড কালেকশন করেন, সেক্ষেত্রে মাইক্রোফাইলেরিয়া পাওয়ার চান্স অনেক বেশি। সাদ্দাম, আমি মনে হয় শেষ করতে পারবো না, তাই না? 10:30 বাজে। আচ্ছা, এরপরে হচ্ছে ডগ ক্যাটের যে মানে প্রোডাক্ট গুলা অ্যানথেলমেন্টিক্স অথবা বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করেন সেগুলোর লিস্ট আমি দেই নাই। অ্যান্টাইহিস্টোলাইটিকা, এটা হলো ডগ ক্যাটের আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি বলি। অ্যান্টাইহিস্টোলাইটিকা সম্পর্কে আপনারা জানেন, তবে হিউম্যানটা হচ্ছে সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করে এবং মূলত এটা ছড়ায় হচ্ছে কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে, ফুড এবং ওয়াটারের মাধ্যমে এটা ছড়ায়। এটার দরকার নাই। এখানে যেই ডিজিজটা করে অ্যামিবিয়াসিস, এটা যেহেতু লার্জ ইন্টেস্টাইনে থাকতেছে, লার্জ ইন্টেস্টাইনের মিউকোসাল লেয়ারটাকে সে ডিস্ট্রয় করবে এবং এখান থেকে সে প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে সাবমিউকোসাল লেয়ারের দুই পাশে সে আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে এবং এখানে যে লিশনটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স শেপ আলসার। এটা হলো অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে মানে একটা প্যাথোলজিক্যাল লিশন। আর এখান থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে যেতে পারে এবং অ্যামিবয়িক অ্যাবসেস তৈরি করতে পারে। তো এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখা যায়, ডিসেন্ট্রি করে এবং এটার ক্ষেত্রে মিউকাস পাওয়া যায়। মিউকাস অন্যান্য ডিজিজের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। আর এটা যদি আপনি কনফার্মেটরি ডায়াগনোসিস করতে চান, তাহলে এখানে সিস্ট পাওয়া যাবে। সিস্টের মধ্যে 4টা নিউক্লিয়াই, দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যান্টাইহিস্টোলাইটিকাল সিস্ট। আর ট্রোফোজয়েড যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে হট স্টুল নিতে হবে। হট স্টুলটা কি, ডেফিকেশনের ইমিডিয়েটলি যদি 20 মিনিটের মধ্যে যদি আপনি নেন, স্টুলটা এক্সামিন করেন, তাহলে অ্যামিবয়েড মুভমেন্ট এবং হচ্ছে অ্যামিবার দ্যাট ইজ ট্রোফোজয়েডটা দেখতে পাবেন। যদিও ট্রোফোজয়েডটা এনভায়রনমেন্টে খুব র্যাপিডলি মারা যায় এবং এটার ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। ডগ এবং ক্যাটের যে সকল এগ, সিস্ট, ওসিস্ট পাওয়া যায় সেগুলো এখানে দেওয়া আছে, এটা আপনাদের কাজে লাগবে। ক্যাটের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কাজে লাগবে। শুধু এখানে বলে রাখি যে টক্সোকারা ক্যাটি, টক্সোকারা ক্যানিস দুইটার এগ দেখতে একই রকম, ম্যামিলেটেড সারফেস, তবে টক্সোকারিস লিওনিনা যেটা সেটা হচ্ছে স্মুথ সারফেস। এগুলোর দরকার নাই। আমরা ডগ ক্যাটের যে অ্যাক্টোপ্যারাসাইট গুলা দিয়ে, অনেক ধরনের অ্যাক্টোপ্যারাসাইট দিয়ে সে আক্রান্ত হতে পারে। ফ্লি ইনফেস্টেশন, লাইস ইনফেস্টেশন, টিক মাইট দিয়ে হতে পারে। তো ফ্লি দিয়ে যদি হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লি অ্যালার্জি ডার্মাটাইটিস, অর্থাৎ ফ্লি যখন বাইট করে
তখন তার স্যালাইভার সাথে যেই অ্যান্টিজেনগুলো রিলিজ করে এটাকে বলা হচ্ছে হ্যাপটেন। এই হ্যাপটেনটা ইটসেলফ অ্যান্টিজেনিক কোনো প্রপার্টি শো করতে পারে না। এটা কি করে, হোস্টের কোলাজেনের সাথে বাইন্ড করে এটা একটা কমপ্লিট অ্যান্টিজেন হিসেবে কনসিডার। তখন immediate type of hypersensitivity, that is type 1 hypersensitivity রিঅ্যাকশন তৈরি করে এবং সেখানে ইন্টেন্স প্লুরাইটিস হবে। এই প্লুরাইটিসটা আরো অ্যাগ্রাভেটেড হবে কারণ ডগ স্ক্র্যাচ করার চেষ্টা করবে, বাইট করার চেষ্টা করবে, রাবিং করবে এবং অল টুগেদার একটা ডার্মাটাইটিস হবে, অ্যালোপেশিয়া হবে এবং স্কিন থিকেনিং হবে। আর ক্যাটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মিলিয়ারি ডার্মাটাইটিস, সিমিলার মেকানিজম, তবে এটা পুরো বডিতে এরকম মিলিয়ারি ডার্মাটাইটিস অর্থাৎ ডিফিউজ লিশন পাওয়া যাবে। আর ডগ ক্যাটের এটা সাদ্দামের সাথে আলাপ করে নেবেন। এখন ডগের ফ্লি ইনফেস্টেশন অথবা টিক ইনফেস্টেশনের জন্য বিভিন্ন ধরনের কলার ইউজ করে, অর্থাৎ ইনসেকটিসাইড ইমপ্রেগনেটেড কলার ইউজ করা হয়। এটা প্রোটেকশন লিটারেচারে 6 মাস বলে, তবে আপনারা কনসিডার করবেন হচ্ছে অ্যাট বেস্ট 4 মাস। এগুলা সম্পর্কে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, এগুলা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, সেটা আপনারা একটু জেনে নেবেন। এটা পোল্ট্রির ক্ষেত্রে স্প্রে পাওয়া যেতে পারে, কখন কিভাবে দিবেন। আরেকটা জিনিস হলো ডগটা যার সাথে থাকতেছে বা যেখানে তার বেডিং, সেই বেডিং এর মধ্যে ফ্লিয়ের লার্ভাল স্টেজ, নিম্বাল স্টেজ গুলা থাকতে পারে, সেটা অবশ্যই ভালোভাবে ক্লিন করতে হবে। কোনো যদি ক্র্যাকস থাকে, ক্রিভিসেস থাকে, সেগুলো অত্যন্ত ভালোভাবে ক্লিন করতে হবে, নইলে এটা থেকে গেলে এই ইনফেকশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে, এই ইনফেস্টেশনটা কন্টিনিউয়াস হবে। লাইস ইনফেস্টেশনের ক্ষেত্রে এটা আপনারা জানেন যে অ্যানোয়েন্স করবে, তারপর রেস্টলেসনেস হয়ে যাবে, প্লুরাইটিস হতে পারে, অ্যালোপেশিয়া হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং ডগের যে লাইসগুলো আছে সেগুলা ওই যে এটা উল্লেখ করেছে যে ডাইপ্যালিডিয়াম ক্যানাইনাম অথবা বিভিন্ন প্যারাসাইটিক লাইফ সাইকেল কমপ্লেক্সনে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। টিকের ক্ষেত্রেও এরা বোরাসিয়াস ব্লাড সাকার, এবং টিকের কারণে টিক ওরি হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে যেহেতু বডি কোড ড্যামেজ হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে টিক প্যারালাইসিস হতে পারে, অ্যাসিটাইল কোলিনটাকে ব্লক করে দিবে, টিকের যেই কম্পাউন্ডগুলো রিলিজ হয় সেটার কারণে টিক প্যারালাইসিস হতে পারে। তবে টিক যদি যখন আবার রিমুভ করে ফেলবেন, টিক প্যারালাইসিসটা অটোমেটিক ভালো হয়ে যাবে। টিক টক্সিকোসিস হতে পারে এবং এই টিকগুলো বিভিন্ন ডিজিজের ভেক্টর হিসেবে কাজ করবে। মেইনস অর্থাৎ মাইট ইনফেস্টেশন হতে পারে, যেমন সার্কোপটিক্স, স্ক্যাবিস, বার্ড, ক্যানিস। এটা দিয়ে দেখেন যদি মেইনস হয় নর্মালি হচ্ছে বাইল্যাটারাল লিশন পাওয়া যাবে, এক কানে যদি লিশন থাকে আরেক কানেও লিশন পাওয়া যেতে পারে। ডেমোডেক্স আর একটা ইম্পর্টেন্ট মাইট, এটা দিয়েও হতে পারে। এক্ষেত্রে 2 ধরনের লিশন পাওয়া যায়, একটা হচ্ছে স্কোয়ামাস ডেমোডিকোসিস, ড্রাই লিশন হবে, আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে পাস্টিউলার অথবা ফলিকুলার ডেমোডিকোসিস, এখানে ওয়েট লিশন হবে এবং সাথে সাথে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন থাকার কারণে পাস থাকবে এবং ফাউল ওডর এখান থেকে পাওয়া যেতে পারে। ক্যাটের ক্ষেত্রে নোটোরিয়াস ক্যাটি দিয়ে এই ধরনের ইনফেকশন হতে পারে, এগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা যেতে পারে। আমরা পটাশিয়াম স্কিন থেকে স্ক্র্যাপিং নিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটু ওয়ার্ম করলে মাইটটা বের হয়ে আসবে। পরবর্তীতে আমরা যদি সেডিমেন্টটা মাইক্রোস্কোপিক এক্সামিন করি তাহলে আমরা এটা কি বারিং মাইট নাকি নন বারিং মাইট নাকি এটার অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে সেটা আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস করতে পারি। এবং বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড এটার ক্ষেত্রে দেওয়া হয়, সেক্ষেত্রেও আমরা এগুলা একটু দেখে নিবেন। আমরা এখন আছি বার্ডের ক্ষেত্রে অনেক সিস্টোর দিয়ে অনেক ইনফেস্টেশন হতে পারে, তবে ইম্পর্টেন্ট হলো ডাভাইনিয়া প্রোগ্লোটিনা অথবা রেলেটিনা। সাদ্দাম, পার্টিসিপেন্ট কয়জন আছে? 47। আচ্ছা, আমি সরি ফর টেকিং লট অফ টাইম, কারণ এটা সাদ্দাম এক ক্লাসে শেষ করতে বলছে, আসলে এক ক্লাসে শেষ করার মতো না। এক ক্লাসে শেষ না, তারপরে স্যার সমস্যাটা স্যার আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আজকে পার্টিসিপেন্টরা খুব ভালোভাবে লেকচারটা নিচ্ছে, এটা হলো বড় বিষয়। আর ডাভাইনিয়া প্রোগ্লোটিনা এটা সম্পর্কে জাস্ট একটু বিস্তারিত বলি। এটা এখানে এটার মরফোলজিক্যাল লিশন, মরফোলজি মনে রাখার দরকার নাই, শুধু ছোট্ট একটা প্যারাসাইট 4 মিলিমিটার, কিন্তু এটার ইফেক্টটা অনেক বেশি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। রেলেটিনা এটা 25 সেন্টিমিটার ইন লেন্থ, লাইফ সাইকেল খুবই ইজি। গ্র্যাভিড প্রোগ্লোটিডটা এনভায়রনমেন্টে আসবে, গ্র্যাভিড প্রোগ্লোটিডটাকে যখন স্নেইল এবং স্লাজ ইনটেক করবে তখন এটার ভিতরে মেটাসিস্টোরটা ডেভেলপ করবে, পরবর্তীতে স্নেইল এবং স্লাজ খেয়ে ফাইনাল হোস্ট ইনফেক্টেড হবে। তার মানে এই প্যারাসাইটটা হওয়ার জন্য স্নেইল এবং স্লাজের ভূমিকা আছে, সুতরাং এটাকে কন্ট্রোল করতে পারলে এই প্যারাসাইটটাও কন্ট্রোল হয়ে যাবে।
আর রেলেটিনের ক্ষেত্রে সিমিলারলি গ্র্যাভিড প্রোগ্লোটিড থেকে এগ আসবে। এটা ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে বিটেল অথবা অ্যান্ট অথবা বিটেল খেয়ে বিভিন্ন ধরনের বার্ড স্পিসিস ইনফেক্টেড হতে পারে, এবং এটার ক্ষেত্রে কনসিকুয়েন্স গুলো কি এটার মরফোলজিটা আপনারা খেয়াল করেছেন কিনা জানেন। স্পোলেক্সের মধ্যে অনেক হুক থাকে, এই হুকগুলা দিয়ে সে ইন্টেস্টাইনের সাথে লেগে থাকে এবং ডিপলি এমবেডেড অবস্থায় থাকে। যখনই ডিপলি এমবেডেড অবস্থায় থাকে এটা আলটিমেটলি এন্টারাইটিস করবে, সেখানে সেলুলার ইনফ্লামেশন হবে, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, এবং মিউকোসাল লেয়ার সাথে সাথে আন্ডারলাইং লেয়ারটাকেও সে নষ্ট করতেছে। তার মানে এখানে যে কন্ডিশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হিমোরেজিক এন্টারাইটিস, এবং অ্যাকিউট ইনফেকশনে বার্ডটা মারাও যেতে পারে। আচ্ছা, আর যেহেতু স্পোলেক্সের মধ্যে প্রচুর হুক থাকে এবং হুকগুলা দিয়ে সে ইন্টেস্টাইনকে ধরে রাখতেছে, অ্যাটাচ করে রাখতেছে, সেখানে কন্টিনিউয়াস একটা ইরিটেশন হবে। এই ইরিটেশনের কারণে আমাদের ইন্টেস্টাইনের যে গবলেট সেল আসে সেখান থেকে প্রচুর পরিমাণে মিউকাস রিলিজ হবে, সাথে সাথে যে ইনফ্লামেশনটা হবে সেটাকে বলা হচ্ছে ক্যাটারাল এন্টারাইটিস। তাহলে একদিকে ক্যাটারাল এন্টারাইটিস হচ্ছে, আরেকদিকে হিমোরেজিক এন্টারাইটিস হচ্ছে, অল টুগেদার ইন্টেস্টাইনটা থিকেন হয়ে যাবে, মিউকাস মেমব্রেনটা থিকেন হয়ে যাবে। তাহলে মিউকাস মেমব্রেনটা যদি থিকেন হয়ে যায় আলটিমেটলি নিউট্রিশনটা অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক আছে। সাথে সাথে প্যারাসাইটগুলা তাদের বডি দিয়ে কিউটিকল দিয়েও নিউট্রিশন অ্যাবজর্ব করতেছে, আলটিমেটলি বার্ডগুলো ইমেসিয়েটেড হয়ে যাবে, উইকনেস এবং প্রোডাকশন লস হবে। আর ক্লিনিক্যাল সাইন এটা হিমোরেজিক এন্টারাইটিস হবে। রেলেটিনা দিয়ে যদি হয়, রেলেটিনার ক্ষেত্রে নডিউলার টেপওয়ার্ম, এটা নডিউল ইন্টেস্টাইনে নডিউল তৈরি করবে এবং হিমোরেজিক এন্টারাইটিস করবে, এটার কারণেও প্রোডাকশন লস হতে পারে। আর যদি আমরা ডায়াগনোসিস করতে চাই অবশ্যই ফিকাল এক্সামিন করতে হবে। ফিকাল এক্সামিন করলে আপনারা এই ধরনের গ্র্যাভিড প্রোগ্লোটিড গুলা পাবেন, এবং গ্র্যাভিড প্রোগ্লোটিডের ভেতরে এগ গুলা পাওয়া যাবে। সিঙ্গামাস ট্রাকি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাসাইট। এটাকে বলা হচ্ছে গেট ওয়ার্ম, কারণ এটা হইলে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ট্রাকিয়াটা ব্লকড হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে গেট ওয়ার্ম। কারণ হচ্ছে পাখিটা অথবা বার্ডটা মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে। আর রেড ওয়ার্ম বলা হচ্ছে এটা ব্লাড খাওয়ার পরে দেখতে রেড, এই জন্য এটাকে বলা হচ্ছে রেড ওয়ার্ম। ফর্ক ওয়ার্ম বলা হচ্ছে মেল এবং ফিমেল, ফিমেলটা হচ্ছে লম্বা, মেলটা হচ্ছে বেটে, এই দুইটা ইনকোপুলো থাকে, ট্রাকিয়াতে থাকবে সারা জীবন, ইনকোপুলো সিচুয়েশনে থাকবে, যার কারণে এটা দেখতে ওয়াই এর মতো মনে হবে অথবা ফর্কের মতো মনে হবে, কাঁটা চামচের মতো মনে হবে, এই জন্য দেখতে বলা হচ্ছে ফর্ক ওয়ার্ম। প্যারাসাইটটা হচ্ছে ফিমেলটা লম্বা এবং মেলটা হচ্ছে ছোট 0.5 সেন্টিমিটার, আর ফিমেলটা হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে লাইফ সাইকেলটা হচ্ছে এটা ট্রাকিয়া বঙ্কাইতে থাকবে, যখন এগ রিলিজ করবে পাখিটা, দ্যাট ইজ বার্ডটা, কাফ স্টাফ এবং সলিড যখন হবে ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে, এটা এনভায়রনমেন্টে আসবে, এগটা এনভায়রনমেন্টে আসবে। এগের ভেতরে L3 তৈরি হতে পারে, অথবা এগটা যখন আর্থওয়ার্ম অথবা অন্য কোনো ট্রান্সপোর্ট হোস্ট যেমন স্নেক, স্লাজ এটার ভেতরে যাবে, সেখানে L3টা ডেভেলপ হবে। এই L3টা পরবর্তীতে বার্ড খেয়ে, অর্থাৎ স্নেল এবং স্লাজ অথবা আর্থওয়ার্ম অথবা সরাসরি এগ কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে ইনটেক করে সে ইনফেক্টেড হবে। এটার প্যাথোজেনেসিসটা ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আমরা জানি যে প্যারাসাইটটা থাকবে হচ্ছে ট্রাকিয়াতে, they will attach themselves to the trachea। তো ট্রাকিয়াতে থাকলে অবশ্যই ট্রাকিয়াটাইটিস অর্থাৎ ট্রাকিয়ার ইনফ্লামেশন করবে, এবং এখানে যে ইনফ্লামেশনটা হয় সেটা ক্যাটারাল ট্রাকিয়াটাইটিস করে। সেখান থেকে এক্সেস মিউকাস প্রোডাকশন যখন হবে, বার্ডটার যে এয়ার প্যাসেজ গুলো আছে, এয়ার প্যাসেজ গুলো অক্লুডেড হয়ে যাবে, ঠিক আছে। অক্লুডেড হয়ে যাওয়ার কারণে ডিফিকাল্ট ব্রিদিং হবে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসফিক্সিয়েশন। এটার কারণে পাখিটা মারাও যেতে পারে। আরেকটা কন্ডিশন কি, এরা ট্রাকিয়াতে থাকতেছে অ্যাডাল্ট গুলা, সেখান থেকে ব্লাড সাক করতেছে, যার কারণে ব্লাড লস হচ্ছে, হিমোরেজিক ট্রাকিয়াইটিস হতে পারে। হিমোরেজিক ট্রাকিয়াইটিস যখন হয়, সাথে সাথে অ্যানিমিয়া হচ্ছে, সাথে সাথে এখানে যে ইনফ্লামেটরি এক্সুডেট আছে এবং ক্যাটারাল ট্রাকিয়াইটিসের কারণে যে মিউকাস গুলা রিলিজ হচ্ছে, আলটিমেটলি অল টুগেদার এয়ার প্যাসেজ গুলাকে বন্ধ করে দিচ্ছে, সেটা পার্শিয়ালি অথবা কমপ্লিটলি, সেটার উপর ডিপেন্ড করে অ্যাসফিক্সিয়েশন অথবা ডিফিকাল্ট ব্রিদিংটা হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, প্যারাসাইট গুলা ট্রাকিয়ার যে অংশে লাগানো থাকবে সেখানে কিন্তু এরকম গ্র্যানুলোমা টাইপের নডিউলের মতো পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে লিম্ফয়েড নডিউল। আর ইম্যাচিওর স্টেজ গুলা লাংসে থাকবে, আমি ওই জিনিসটা লাইফ সাইকেল বলি নাই।
ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি লাংসে যাবে, লাংসে গিয়ে L4টা হবে। আচ্ছা, ইম্যাচিউর স্টেজ এবং অ্যাডাল্ট প্যারাসাইট অন দ্য ওয়ে টু দ্য লাংস, তখন তারা নিউমোনিক সাইনগুলো তৈরি করবে, সেখানে প্রচুর গ্যাস জমা হবে, আই ডোন্ট নো কেন, এবং ইডিমা হবে, এবং এটাও একটা কারণ হচ্ছে টেম্পোরারিলি ব্লক করার জন্য এবং অ্যাসফিক্সিয়েশনের জন্য। তাহলে এখানে ক্লিনিক্যাল সাইনগুলো সিঙ্গামিয়াসিসের ক্ষেত্রে কাফিং, স্নিজিং, স্নিকিং মানে ক্লিকিং সাউন্ড হবে, তারপর গেপিং ফর দ্য এয়ার, এবং সাথে সাথে তারা তাদের নেকটাকে স্ট্রেচ আউট করবে যাতে করে সে ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারে, কারণ ট্রাকিয়া তো ব্লক অথবা এয়ার পাসেজগুলো তো ব্লক। অনেক সময় হেডকে তারা টস করবে, মানে টু গেট রিড অফ দ্য ইনফেকশন। ডিপসনিয়া হতে পারে, ডিপ্রেশন হতে পারে, আর যদি পোস্টমর্টম ফাইন্ডিংস ট্রাকিয়াটা কাটলে দেখা যাবে যে সেখানে প্যারাসাইট পাওয়া যেতে পারে এবং ইনফ্লেমড এরিয়া পাওয়া যেতে পারে, আর বার্ডটা অল টুগেদার ইমাসিয়েটেড এবং এনিমিক হয়ে যাবে। এখানে যে একটা দিয়ে কনফার্মেটরি ডায়াগনোসিস করব, এখানেও পোলার প্লাগ আছে, এখানেও পোলার প্লাগ আছে। ক্যাপিলারি আর একটা এগ আছে, সেটারও পোলার প্লাগ আছে, তবে সেটা এটার তুলনায় অনেক প্রোট্রুডেড, এটা প্রোট্রুডেড না। তো এই এবং ভিতরে লার্ভা থাকবে। এটা ট্রিটমেন্টটা এখানে দেওয়া আছে। আর অ্যাসকারিডিয়ার ক্ষেত্রে দুইটা প্যারাসাইট আমরা আলোচনা, মানে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যাসকারিডিয়া গ্যালি আর একটা হচ্ছে হেটারিকিস গ্যালিনেরাম। এগুলা স্মল ইন্টেস্টাইনে থাকে, হেটারিকিস গ্যালিনেরাম থাকবে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। অ্যাসকারিডিয়া গ্যালিটা হচ্ছে একটু বড়, 10 to 12 সেন্টিমিটার, কিন্তু হেটারিকিসটা হলো খুবই ছোট, 1 সেন্টিমিটারের মতো, ঠিক আছে। আর এই প্যারাসাইটের 3টা বড় বড় লিফ থাকে, লিফগুলা দিয়ে সে ইন্টেস্টাইনটাকে কামড়ে ধরে থাকে, আর কোনো কিছু জানার দরকার নাই। এখানে লাইফ সাইকেলটা ডিরেক্ট লাইফ সাইকেল, অর্থাৎ L3টা অথবা L2টা যখন এই এনভায়রনমেন্টে থাকবে সেটা খেয়ে সে ইনফেক্টেড হবে, বাকি সবগুলো অ্যাডাল্ট প্যারাসাইটটা ডেভেলপ হবে ইন্টেস্টাইনের মধ্যে। আর হেটারিকিস গ্যালিনেরামের ক্ষেত্রে এখানে ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে, অর্থাৎ এগটা যখন আর্তওয়ার্ম ইনটেক করবে, সেই আর্তওয়ার্মের মধ্যে L2 অথবা L3 ডেভেলপ করবে, আর L2 অথবা L3টাই হলে ইনফেক্টিভ স্টেজ হিসেবে কাজ করবে। পরবর্তীতে ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে যাবে, প্যারাসাইটটা ম্যাচিউর হবে। এই দুইটা প্যারাসাইটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য, এগুলা এনভায়রনমেন্টে অনেকদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এই প্যারাসাইটের ক্ষেত্রে যে ক্লিনিক্যাল সাইনগুলো দেখা যায়, হিমোরাজিক এন্টারাইটিস হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, যেহেতু এটা একটা বড় প্যারাসাইট, এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, আর প্রোডাকশন লস, অ্যানিমিয়া ইত্যাদি হতে পারে। হেটারিকিস গ্যালিনেরাম, এটার ক্ষেত্রে ট্রাইফিলাইটিস হবে, ডায়রিয়া হবে, তবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা অন্য আরেকটা প্রোটোজোয়াকে হারবার করে। এটার এগের মধ্যে হিস্টোমোনাস মিলিয়াগ্রিডিস এই প্যারাসাইটটাকে হারবার করে। তাহলে কোনো বার্ড যদি হেটারিকিস গ্যালিনেরাম খায় এবং সেই বার্ড যদি টার্কি অথবা অন্য কোনো বার্ডের সংস্পর্শে এসে হেটারিকিস হিস্টোমোনাস মিলিয়াগ্রিডিস দিয়ে আক্রান্ত থাকে, আলটিমেটলি এই হেটারিকিস গ্যালিনেরামের একটাই কিন্তু হিস্টোমোনাস মিলিয়াগ্রিডিসকে ট্রান্সমিট করতেছে। মূলত এই কারণেই হচ্ছে এই প্যারাসাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হিস্টোমোনাস মিলিয়াগ্রিডিস আপনারা জানেন যে এটা এন্টারোহেপাটাইটিস করে, যেটাকে আমরা ব্ল্যাক হেড ডিজিজ বলি। এই দুইটা প্যারাসাইটের অলমোস্ট সিমিলার, এটা ওভাল শেপ, এটাও পোলগুলা রাউন্ডেড, কিন্তু সাইড গুলা হচ্ছে মানে অনেকটা স্ট্রেইট, এই দুইটা, এবং স্মুথ সারফেস, এই দুইটা আপনারা দেখে নেবেন। আর এটার ক্ষেত্রে প্রাজিকুইন্টাল সবচেয়ে ভালো কাজ করে। এটা হলো মনে হয় লাস্ট ডিজিজ, ট্রাইকোমোনিয়াসিস অথবা ক্যানকার। তো এটার ক্ষেত্রে ট্রাইকোমোনাস গ্যালিনি এটা খুবই লাভবার্ডে, পিজিয়নে, ডোভে খুবই পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মরফোলজি জানার দরকার নাই। এখানে সবচেয়ে বেশি যে বার্ডটা এফেক্টেড হয় সেটা হচ্ছে পিজিয়ন এবং ডোভস। এছাড়াও অন্যান্য বার্ড বেশ অনেক এফেক্টেড হতে পারে। কিভাবে ছড়ায়? ছড়াই হচ্ছে অ্যাডাল্ট গুলা সবসময় সারা জীবনের জন্য ক্যারিয়ার হিসেবে কাজ করে, এবং তারা যখন পিজিয়ান মিল ট্রান্সফার করে, আলটিমেটলি স্কোয়াব গুলা এফেক্টেড হয়, এবং স্কোয়াবের জন্যই কিন্তু এই ডিজিজটা সবচেয়ে বেশি হার্মফুল 80 to 90% ক্ষেত্রে। আচ্ছা, এটা আমি পরে আসছি। তাহলে পিজিয়ান মিল্কের মাধ্যমে এটা হচ্ছে। আরেকটা হচ্ছে বার্ডকে যেখানে খাবার দেওয়া হয়, কোনো পাখি যদি আক্রান্ত থাকে সেটা থেকে বাকি পাখিগুলাতে আক্রান্ত হচ্ছে। যেখানে গোসল করে বার্ড বাথ, সেখান থেকে আক্রান্ত হতে পারে। বিলিং অথবা ফিডিং কোর্টশিপের সময় একটা থেকে আরেকটা আক্রান্ত হতে পারে। তারপর হচ্ছে কোনো ওয়াইল্ড, যেমন হচ্ছে র্যাপটর যদি কোনো পিজিয়ন অথবা ইনফেক্টেড বার্ড খায়, আলটিমেটলি সেও আক্রান্ত হবে।
ইত্যাদি। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো স্কোয়াব গুলা হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হবে, কিন্তু অ্যাডাল্ট গুলা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে স্কোয়াব গুলা যদি আক্রান্ত হয় এবং লিশন যদি মারা যেতে পারে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে 3 ধরনের স্ট্রেইন আছে। সবচেয়ে ডেঞ্জারাস এবং মারাত্মক স্ট্রেইন হচ্ছে জোনস বার্ন অথবা জেভি স্ট্রেইন, আর বাকি 2টা স্ট্রেইনও আছে। কিন্তু এই টিজি অথবা ওয়াইজি স্ট্রেইন দিয়ে কোনো বার্ড যদি ইনফেক্টেড হয় সেটা কিন্তু ক্রস প্রোটেকশন দিবে জেভি স্ট্রেইনের ক্ষেত্রে। তো এটা ভালো দিক। আর লিশনের ক্ষেত্রে লিশনটা ওরাল ক্যাভিটিতে শুরু হয়, ওরাল ক্যাভিটিতে শুরু হয় আস্তে আস্তে ভেতরের দিকে যাবে এবং ইসোফেগাস পর্যন্ত, ইসোফেগাস ক্রপ প্রোভেন্ট্রিকুলাস পর্যন্ত এটা যাবে। তো ওরাল ক্যাভিটি থেকে যে ইনফেকশনটা যাবে সেটা সার্কুলেশনের মানে ডাইজেস্টিভ সিস্টেমে প্রোভেন্ট্রিকুলাসে পরে আর যাবে না, কিন্তু ফ্যারিংস থেকে কিছু অর্গানিজম ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেটা লিভারে যেতে পারে এবং লিভার অ্যাবসেস তৈরি করতে পারে। আপনারা এখানে লিশনগুলো দেখেন যে এখানে ইয়েলোইশ সাবস্কামোস্ক্রাইবড এরিয়া ওরাল ক্যাভিটিতে দেখা যাচ্ছে, তারপরে ইসোফেগাসটাকে পুরো ব্লক করে দিতে পারে এরকম। লিভার অ্যাবসেসের কথা আমি বলছি। তারপরে এখানে যে লিশনটা তৈরি হবে সেটা মাউথ দিয়ে অথবা নাকের চারপাশে নেজাল সাইনাসও এফেক্ট হতে পারে, এটা প্রোট্রুডেড মনে হবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পিজিয়নটা ট্রাইকোমোনিয়াসিস অথবা ক্যানকারে সাফার করতেছে। এখানে ক্লিনিক্যাল সাইনগুলো আমি আর বলছি না, এখানে দেখা যাবে ইত্যাদি ইত্যাদি। ইমিউনিটির ক্ষেত্রে বলছি, যদি নন প্যাথোজেনিক অথবা লো প্যাথোজেনিক কোনো স্ট্রেন দিয়ে আক্রান্ত হয় তাহলে এটা ক্রস ইমিউনিটিটা প্যাথোজেনিক স্ট্রেনের বিরুদ্ধেও কাজ করে এবং প্রোটেকশন দিয়ে থাকে। আর এটার ক্ষেত্রে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন একটা স্টিক দিয়ে, যখন সোয়াব নিয়ে স্লাইডের মধ্যে রাখবেন, 1 ফোঁটা পানি দিবেন, তার আগে দেখা যাবে যে এরকম অনেক কিছু নড়াচড়া করতেছে। সবকিছু না, এটার মরফোলজিটা আমি আসলে ডিসকাস করি না, মরফোলজির সাথে একটু মিল রেখে দেখবেন যে এটা ইজিলি আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। আর ট্রিটমেন্ট যা আছে এখানে বার্ডের ক্ষেত্রে যে ডায়াগনস্টিক স্টেজগুলো ফিসিসে পাওয়া যায় সেগুলো এখানে দেওয়া আছে, কি কি ড্রাগ ইউজ করা হয় সেটা দেওয়া আছে, আর কি কি অ্যাক্টোপ্যারাসাইট দিয়ে ইনফেকশন হতে পারে সেটা দেওয়া আছে। এখানে শুধু আমরা যেটা আলোচনা করব, মাইট দিয়েও মাইট ব্লাড সাক করে এবং এই ধরনের বারোইং মাইট পাওয়া যায় যেটা বার্ডকে বারোইং ফ্লি। আর বারোইং মাইটের মধ্যে আপনারা দেখেন এটা হচ্ছে হেলদি একটা শ্যাঙ্ক, নিউমিডোকপ্টাস মিউটেন্স দিয়ে স্কেলি লেগ হবে। এখানে এই ধরনের ক্যারাটিনাইজেশন স্কেল গুলো মনে হচ্ছে যে খুলে পড়ে যাবে, এরকম দেখা যাবে। বার্ডের ক্ষেত্রে বিক এবং মাউথের মানে জাংশনে এখানে স্কেলি বিক হবে নিউমিডোকপ্টাস পাইলি দিয়ে, আর নিউমিডোকপ্টাস গ্যালিনি দিয়ে ডিপ্লুমিং ইচ, অর্থাৎ এই প্লুমেজ যেখানে আছে সেই জায়গাতে এমন একটা সেন্সেশন দিবে যার কারণে বার্ড কি করে, ফেদার প্লাকিং করে। রেড মাইটের কথা শুনছেন, এটা একটা নন বার্নিং মাইট। এটা সাধারণত আউটডোরে আমরা যে খাঁচা দিয়ে থাকি, এই খাঁচার মধ্যে দেখা যায় সাধারণত এটা সাদা, যখন ব্লাড সাক করে তখন এরকম রেড হয়ে যায়। আর এই রেড মাইট সহ আরো কিছু মাইট আছে যার কারণে বার্ড গুলা ফেদার প্রিক করে, প্লাকিং করে, এবং একটা বিহেভিয়ার আছে ফেদার ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। এটার অনেকগুলা কারণ হতে পারে, যদি ডার্মাটাইটিস থাকে, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, অথবা ভাইরাল কোনো রিজিয়ন, অথবা বডিতে যদি কোনো টিউমার থাকে, অথবা যদি মাইট থাকে, এন্ডোপ্যারাসাইট থাকে, ইত্যাদি অনেক কারণে দেখবেন যে পাখি তার এক্সিলারি রিজিয়ন থেকে অথবা থাই রিজিয়ন থেকে শুধু ফেদার প্লাক করতেছে। তো এটা সম্পর্কে আপনারা একটু পড়ে নিন, ফেদার ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, এটা অনেক সময় ওনার কমপ্লেইন করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট মাইট হলো এয়ারসেক মাইট। এটা খুবই পিকুলিয়ার, মানে রেসপিরেটরি ট্রাক্টের মধ্যে এবং লাংসের মধ্যে এদের বসবাস, ওখানেই তারা এই প্যাথোজেনিক লিশন গুলা তৈরি করে। এটা দিয়ে যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে হাই পিচ নয়েজ, ক্লিকিং সাউন্ড পাওয়া যাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, এবং টেইল ববিং। টেইল ববিংটা কি? টেইল ববিংটা হচ্ছে লেজটা এভাবে নাড়তে থাকবে, টেইল ববিং 1 by 1 নাড়তে থাকবে। এবং যেহেতু রেসপিরেটরি ট্রাক্টে এটা ইনফেক্ট করে, এখানে রেসপিরেটরি সিক্রেশন গুলো বেড়ে যাবে। এবং অনেক সময় টায়ালিজম মানে হচ্ছে এখানে প্রচুর স্যালাইভেশন হতে পারে অথবা এক্সুডেট থাকতে পারে, যার কারণে তাদের রেসপিরেটরি ডিফিকাল্টি হবে। ঠিক আছে।
এটার ক্ষেত্রে আমরা আইভারমেকটিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। যে কোনো ধরনের একটা প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে আমরা আইভারমেকটিনটা ভালো কাজ করে। আর এটার ক্ষেত্রেও সেম, স্কিন স্ক্র্যাপিং নিয়ে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি একটু ওয়ার্ম করি, পরবর্তীতে সাইডে নিয়ে চেক করতে হবে নিউমেরিওকপ্টেস কোনটা, ডাউনাইসিস গ্যারিং, এগুলো আমরা পিকআপ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারবো। ট্রিটমেন্ট এখানে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে আলোচনা করছি না। And thank you so much for staying with the lecture. Number 43 participant এখনো আছে আমার বক্তব্য শোনার জন্য। আমার মনে হয় যে প্রচুর কোশ্চেন থাকবে, তুমি আর রিভিউ ক্লাস করো, রিভিউ ক্লাসে তুমি আনসার দাও। আর কারো যদি কোনো কমপ্লিমেন্ট থাকে শেয়ার করতে পারো। হ্যাঁ, আমি এবার অনুরোধ করব যে যারা এতক্ষণ ধরে খুব মনোযোগ সহকারে লেকচারটা শুনেছেন, আমি সরি সময় স্বল্পতার কারণে অনেক হয়তো মজা আরো মজা দিয়ে লেকচারটা দেওয়া যেতে পারতো। আমি খুব অনেক ভালো লাগছে স্যার, আমার মনে হচ্ছে যে স্যার সেই 3-0-তে আইডিয়া চলে গেছি। ঠিক আছে, তো আমি সবাইকে অনুরোধ করবো যে একজন একজন করে একটু প্রশ্ন করেন, তাদের প্রশ্ন আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ইনফরমেটিভ একটা লেকচার পাওয়ার জন্য। এটা আমি প্রথম কিছু সময় মিস করেছি, ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমি বাইরে গেছি। স্যার আমার পরিচয় স্যার, আমি ডক্টর আবুল খায়ের, আমি হচ্ছে সিলেটের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, আর এখন হচ্ছে স্যার আইইউবি ইউনিভার্সিটিতে আছি। আমাকে স্যার বলার আমি আপনার স্নেহের ছোট ভাই। ঠিক আছে, না স্যার আজকে আপনি স্যার, এটা আমরা স্যার আমি পার্সোনালি বলবো যে আমি প্যারাসাইটোলজি এমনিতে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। আজকে ইয়াসিন আছে, ইয়াসিনের বদলতে, ইয়াসিন তো স্যার প্যারাসাইটোলজি এক্সপার্ট। হ্যাঁ পিএইচডি করা। হ্যাঁ, ও হচ্ছে অনেক ভালো ইয়েতে। ইয়াসিন ভাই আমাদের ডিপার্টমেন্টেও অনেক কন্ট্রিবিউট করছে। হ্যাঁ, তো স্যার আপনার বইটা স্যার কবে পাবো? এটা স্যার আমার কাছে খুবই আপনার বইটা কালেকশন করা খুব জরুরি। আমি লিখছি, এটা সময় লাগবে, এটা 6 মাসও হবে না, 1 বছরও হবে না, বছর খানেক লাগবে। স্যার আজকের লেকচারটি অনেক ইনফরমেটিভ ছিল এবং আমরা স্যার আন্ডার গ্রাজুয়েটে এত সুন্দর এটা আবার মনে হয় ভর্তি হওয়া দরকার স্যার আপনার ক্লাস পাওয়ার জন্য। অনেক সময় নিয়ে করা লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। যে প্যাথোজেনেসিসগুলো দেখানো হয়েছে এগুলা কিন্তু কোনো বইতে নাই। আমি মোটামুটি প্যাথোলজি মেডিসিন ফিল্ড এক্সপেরিয়েন্স বেস মোস্ট প্রবাবলি আর ভাই এটা। হ্যাঁ ইয়াসিন, আবার ভর্তি হয়ে যান, সমস্যা নাই। না এখন তো আমার তো ভর্তি হওয়া লাগবে, কারণ হচ্ছে আমি তো তোর কাছ থেকে তো নিছিলাম। সরি, আমি আসলে ইয়াসিন আমি খুব ফ্রি এন্ড ফ্র্যাঙ্কলি। হ্যাঁ ইয়াসিন ভাই আমারও খুব পরিচিত। তো স্যার সবুর স্যার আমার সালাম। না কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক ইনফরমেটিভ এবং এইগুলি যেগুলো আপনি দিয়েছেন স্যার এগুলি হচ্ছে ফুললি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না থাকলে এটা সম্ভব না। না এটা আসলে ঘেটে বাইর করা। কারো যদি আমার প্যারাসাইটের প্রতি ইন্টারেস্ট ছিল এবং আমি ইন্টারেস্ট গ্রো করাইছি, যার কারণে এগুলা আমি চাই যে স্টুডেন্টকে খুব ভালোভাবে ইজিয়েস্ট ওয়েতে ক্যাচ করানোর জন্য। আমাদের মতো ফিল্ডে যারা যাবে বা ফিল্ড প্র্যাকটিস যারা করবে তাদের জন্য এটা খুব ইনফরমেটিভ, কাজে লাগবে, অবশ্যই বড় একটা অ্যাসেট, কাজে লাগবে। এত অর্গানাইজড দিতে পাওয়া কঠিন। থ্যাংক ইউ সাদ্দামকে আরো বেশি অসংখ্য ধন্যবাদ সাদ্দাম এরকম একটা অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন যদি কারো থাকে। নেক্সট কমপ্লিমেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট, নেক্সট কমপ্লিমেন্ট। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি জাহিদ বলছিলাম, আমি ইন্টার্ন স্টুডেন্ট সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ডিভিএম 22 ব্যাচ, ঠাকুরগাঁও সদরে বর্তমানে ইন্টার্নিতে আছি। স্যার ওই স্পাইরোসার্কা লুপির ব্যাপারে একটু জানার ছিল যে ডগ হঠাৎ মারা যায়, এরকম কয়েকটা কেস আসছে যে পাপি সুস্থ, অনেক সুস্থ, রোগ থেকে সারায় তুলছি আমি, তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বলে যে রাতে হঠাৎ মারা গেছে। সিসিটিভিতেও দেখাইছে আমাকে যে মারা গেছে। তো এগুলা কি স্পাইরোসার্কা লুপির কারণে বেশি হয় নাকি? এগুলা বিভিন্ন কারণে অ্যাকিউট ডেথ হতে পারে, সেই ডিজিজগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সাথে সাথে আপনি যদি পোস্টমর্টেম করেন তখন পোস্টমর্টেম করা ছাড়া এটা আসলে এভাবে বলা যাবে না, ঠিক আছে? আর যদি ফিজিক্যাল এক্সামিন করেন, ফিজিক্যাল এক্সামিন করলে আপনি একটা আইডিয়া পাবেন যে স্পাইরোসার্কা লুপির এগ আছে কিনা। আর যদি পোস্টমর্টেম করেন, আর স্পাইরোসার্কা লুপি হলে অবশ্যই ইসোফেজিয়াল গ্র্যানুলোমা আপনি পালপেট করে দেখবেন যে সেখানে কোনো গ্র্যানুলোমাটাস লিশন আছে কিনা। সাথে সাথে যদি পোস্টমর্টেম করার সুবিধা থাকে ফর ইউর বেটার এক্সপিরিয়েন্স, বেটার আন্ডারস্ট্যান্ডিং,
এবং ফিউচার প্র্যাকটিসে যাতে আপনার হাত আরো ভালো হয়, আপনি যদি চান ওটা কেটে দেখতে পারেন যে সেখানে কোনো লিশন আছে কিনা, এবং এটা নিয়ে রিসার্চ হতে পারে। থ্যাংক ইউ। নেক্সট স্যার, আমি অনুজ সিং মার্মা বলছিলাম, সিভাসুর ইন্টার্নি স্টুডেন্ট। আমার কোশ্চেন ছিল যে স্যার ওই ডায়রিওয়েব ফাইলের ইমিটিসের যে ডায়াগনোসিস করব, সেটার ক্ষেত্রে স্যার ব্লাড কালেকশনটার সাইটটার কথা একটু বললে ভালো হতো স্যার। ব্লাড কালেকশন তুমি জাস্ট প্রিকিং করে ইয়ার ভেইন আছে, ইয়ার ভেইন থেকেই তুমি নিতে পারবা, তবে ডক্টরকে রেস্টাইন করতে হবে, ঠিক আছে? রেস্টাইন করে একটা নিডল দিয়ে জাস্ট প্রিক করলে ব্লাড আসবে, সেখান থেকে তুমি ব্লাড নিয়ে ইয়ে করতে পারো, স্মেয়ার করে ফেলতে পারো সরাসরি। আর যদি তুমি যে ব্লাড কালেকশনের যে সাইটগুলো আছে, সেফানাস ভেইন বা জগুলার ভেইন, যেখান থেকে সুবিধা মনে করো সেখান থেকে তুমি কালেক্ট করতে পারো। তবে যদি কোনো সার্ভেলেন্স বা এই ধরনের কোনো স্টাডি করো, তাহলে জাস্ট ইয়ার ভেইনকে একটু পাংচার করলেই ব্লাড চলে আসবে সেখান থেকে, তবে রেস্ট্রেইন করতে হবে, আবার তোমাকে যাতে ডগ না কামড়ায়। স্যার থ্যাংক ইউ স্যার। নেক্সট কে কোশ্চেন করতে আছে? আর কারো কোনো কমপ্লিমেন্ট আছে কিনা? আমাদের মান্নান স্যার কি আছেন নাকি? আমি লাকি যে এখানে বিভিন্ন আমি আছি। স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। আসলে আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে, আমি তো মনে হয় এখানে সিনিয়র মোস্ট পার্টিসিপেন্ট, একটা কমপ্লিমেন্ট না করলে খারাপ দেখা যায় একজন পার্টিসিপেন্ট হিসেবে। আসলে আমি অভিভূত ক্লাসটা করে। আপনার পরিচয়টা একটু দিয়ে তারপরে। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা লাইভস্টক অফিসার, আপাতত বালাগঞ্জে, সিলেটে আছি আমি এখন। জি 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 আমি অনেক সিনিয়র আর কি, মানে আমি 87-88 সেশন বা ক্রিবিট। হ্যাঁ, আপনাকে স্যালুট, আপনি আমার ক্লাসে অ্যাটেন্ড করছেন। না থ্যাংক ইউ। মানে আমি আসলে অভিভূত হচ্ছি, আর আমার এত বেশি কিছু জানতে পারছি ক্লাসটা থেকে, মানে আমি নিজেকে মানে কি বলবো যে আমি আসলে এই ব্যাপারে কিছুই জানতাম না এরকম মনে হলো আমার কাছে, কারণ আমরা তো সেই সময় এত বেশি স্পেশালাইজেশন ছিল না। আর আপনার ক্লাসটা বিশেষ করে এত সুন্দর ডেলিভারেশন, এত সুন্দর ইন ডেপথ আমরা জানতে পারছি। আসলে আই এম গ্রেটফুল টু ইউ। আসলে এরকম ক্লাসগুলোতে আমি যদি অ্যাটেন্ড না করতাম আমি জানতে পারতাম না। So thank you for your deliberation, excellent deliberation. Thank you. ইয়েলো রূপসা, আপনি যদি কিছু বলতেন। সাদ্দাম, তুমি জোর করে বলাচ্ছ কিন্তু। না সমস্যা নাই, ইয়েলো রূপসা আছেন? এনিওয়ে আসলে অনেক রাত হয়ে গেছে, সবাই হয়তো ডিনারও করে না। বলেন। বলছি আমি ডাক্তার তপু কুমার সাহা। আমি আসলে ইউরো নই, আমি ভেটেরিনারি সার্জন। আসলে ইউরো স্যারের আইডিটা আমি বিভিন্ন জুম মিটিং এর সময় আমি অর্গানাইজ করি। এখানে আসলে আমি ইউরোর ভারপ্রাপ্ত দায়িত্ব আছে জন্য ইউরো রূপসা নাম দেওয়া আছে। আমি আসলে ভেটেরিনারি সার্জন 36 বিসিএস এর। আমি স্যারের ক্লাসটা শুনছি, আমার খুব ভালো লাগছে যে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে পেট অ্যানিমালের বিষয়ে আসলে আমাদের ইউনিভার্সিটি লাইফেও জানার সুযোগ খুব কম ছিল। সেক্ষেত্রে এই ক্লাসটা আমার জন্য খুবই উপকারী হবে। আমি খুব ইন্টারেস্টেড আর কি বিষয়ে জানতে। স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আমি আশা করবো যে এ ধরনের ক্লাস সাদ্দাম ভাই আপনি আবারও আয়োজন করবেন, আমরা অবশ্যই থাকবো। এবং বিশেষ করে পেটের উপরে যদি আরো ক্লাস হয়, বা আজকে যে অংশটুকু স্যার মানে খুব দ্রুত শেষ করেছেন যে সময়ের অভাবে, এটা নিয়ে যদি স্যার নেক্সট একটা ক্লাস করেন তাহলে আমরা খুবই উপকৃত হবো, খুব কৃতজ্ঞ থাকবো স্যারের কাছে। থ্যাংক ইউ সো মাচ। রয়্যাল আছে নাকি? রয়্যাল? জি ভাই আসছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন ভাই থাকলে বলো। খুব ভালো লাগছে ক্লাসটা। থ্যাংক ইউ সাদ্দাম, আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো স্যার। যে আমাদের যে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে আমাদের যে ইনফেকশাস ব্রঙ্কাইটিস আছে, আপনার যে সিঙ্গামা স্ট্রাকে যেটা বলছেন, আপনার যে পোল্ট্রির ক্ষেত্রে যে এটা হয়, সেখানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং ইনফেকশাস ল্যারিঙ্গোট্র্যাকিটিসও মানে যে ক্যাটারাল হিমোরেজ বা ব্লাডি হিমোরেজ যেটা হয়, তো এইটার ক্ষেত্রে আমরা তো মানে পোস্টমর্টম না করলে ক্লিয়ার হবে না, এমন কোনো সাইন কোনো ইয়ে আছে স্পেসিফিক যেটার জন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করা যাবে? না, এটা পোস্টমর্টম ক্লিনিক্যাল সাইন দেখে আপনি এটাতে গ্যাপিং ফর এয়ার, এটা একটা গ্যাপ ওয়ার্মের ক্ষেত্রে সবগুলির ক্ষেত্রে কিন্তু আপনার যেগুলো লিশন সাইন বলেছেন
এগুলি সবই কিন্তু ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও পাওয়া যায়, মানে পাওয়া যায় এয়ারস্যাক মাইটের ক্ষেত্রে এই ধরনের ওপেন মাউথ ব্রিদিং হতে পারে। আপনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার জন্য ফিসিসটা টেস্ট করেন, তাহলেই হয়ে যাবে। আমার কাছে তো ফিসিস টেস্ট করার মতো স্কোপ থাকে না আর কি আমাদের, মানে যখন ফিল্ডে যাই বা ইয়েতে, সেই ক্ষেত্রে বলেছে আর কি। তারপরে স্যার মানে আমি স্পেসিফিক বলতে পারবো না, যদি যদি এই ধরনের আপনার কখনো শোনা হয়, আপনি পরবর্তীতে এটা সম্পর্কে ইন্টারপ্রেট করতে পারবেন যে এটা হয়তো এটার কারণে হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবগুলাতে এরকম। থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ স্যার, আমার মনে 11টা বেজে গেছে। অনেক পার্টিসিপেন্ট ছিল সাদ্দাম? টোটাল স্যার 65 এর মতো ছিল আর কি স্যার। গুড নাম্বার। অনেক অনেক সবাইকে ধন্যবাদ। অনেক অনেক স্যার, দেখা হবে। ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ। পার্টিসিপেন্টের উদ্দেশ্যে একটা বলতে চাই, আমাদের একটা ক্লাস মিসিং আছে মাঝখানে। ওই ক্লাসটার ডেটটা আমি খুব শীঘ্রই জানিয়ে দিব, হয়তো ভেরি সুন এই সপ্তাহের মধ্যে ওই ক্লাসটা হবে আর কি। আপনাদেরকে আমি মেইল করব, মেইলটা একটু চেকিং এ রাখার জন্য অনুরোধ করবো। যেহেতু ক্লাসটা শিডিউলের বাইরে হবে, এই জন্য যারা আছেন একটু মেইলটা চেক করবেন আর কি। স্যার থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে এখানে শেষ করতেছি স্যার। থ্যাংক ইউ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সাদ্দাম, থ্যাংক ইউ ভেরি মাচ।